আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে 25শে ডিসেম্বর। আগামী পরশুদিন তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, অর্থাৎ বাণিজ্য শাখায়, ব্যবসায় শিক্ষা অনুষদে। তো এইখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। সেই গাণিতিক বুদ্ধিমত্তার সাবজেক্টে তোমরা অনেক বেশি ভয় পেয়ে আছো যে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তোমাদের একটা ভালো মার্ক তোমরা গেইন করতে পারবে। কিন্তু তোমাদের সেরকম কোনো ক্লাস বা সেরকম কোনো গাইডলাইন তোমরা পাচ্ছ না। তো আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে এই গাণিতিক বুদ্ধিমত্তার যত সমস্যা রয়েছে সবগুলো তোমাদের যেন এই একটা ক্লাসে, দৌড়াথন ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেই এবং তোমাদের সাথে এই ক্লাসটা শেয়ার করি। আচ্ছা, আমরা এই ক্লাস কতক্ষণ চলবে আমি জানি না, কিন্তু আশা করব যে তোমরা এই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাথেই থাকবে। এই ক্লাসের সহায়ক হিসেবে আমাদের সাথে রয়েছে আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি। যদিও বইটি এখন স্টকে নেই, তবে তোমরা যারা কোর্সে ভর্তি হবে এই বইয়ের তোমরা পিডিএফটা পাবে এবং তোমরা দেখে যেতে পারবে। তো এখন আমরা এই ক্লাসের মধ্যে দৌড়াথন ক্লাস, আসলে তোমাদের তোমরা অনেকেই ভাবছো যে ভাইয়া এত ক্লাস থাকতে ম্যারাথন ক্লাস, ঘোরাথন ক্লাস থাকতে দৌড়াথন ক্লাস কেন? আচ্ছা, ম্যারাথন ক্লাস ঠিক আছে, বুঝলাম, এটা প্রচলিত, সবাই ম্যারাথন ক্লাস নিয়ে কথা বলে, ম্যারাথন ক্লাস দেয় তোমাদের। ঘোরাথন ক্লাস আমি দিচ্ছি না, ঘোরাথন ক্লাস দিব না, গরুথন ক্লাসও দিব না। গত বছর ড্রাগনোথন ক্লাস দিয়েছি, মানে ড্রাগনোথন ক্লাসটা হচ্ছে তোমার স্পেশাল, অনেক পাওয়ারফুল। তো এই বছর আমি ড্রাগনোথন দেইনি, কেন দেইনি ওইটা এনাদার প্রশ্ন, কিন্তু এই বছর আমি দৌড়াথন ক্লাস দিয়েছি। সো দৌড়াথন ক্লাসে আমার সাথে তোমরা দৌড়ে যাবে। আমরা এখন পর্যন্ত এখানে 100-এর উপরে এমসিকিউ অ্যাড করেছি, যেগুলো টপ 100টা এমসিকিউ, যে ধরনের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং ভবিষ্যতেও আসবে এমনটা প্রত্যাশা করছি। আমাদের এখানে 60টা লেকচার আমরা অ্যাড করেছি। 60টা লেকচারের মধ্যে যে ধরনের প্রশ্ন আসে এবং যেভাবে আমরা প্রশ্ন সলভ করি সেইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা স্ক্রিনের দিকে চলে যাই। এখানে আমাকে দেখবে এবং স্ক্রিনের দিকে তোমরা দেখছোই। আচ্ছা, স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করো। সর্বপ্রথম আমাদের এখানে রয়েছে লেকচার 1 এর মধ্যে আমাদের বীজগাণিতিক রাশি রয়েছে। লেকচার 1 এর মধ্যে রয়েছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির মধ্যে কয়েক ধরনের প্রশ্ন আসে। তার মধ্যে সর্বপ্রথম যে ধরন, সেটা হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করে আমাদের সমাধান করতে হয়। বর্গের সূত্র প্রয়োগ করে আমাদেরকে সমাধান করতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমেই আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, যে এরকম প্রশ্ন তোমরা পরীক্ষার হলেও পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো তোমাকে সমাধান করতে হবে। কিভাবে সমাধান করবে আমি শর্টকাট টেকনিকও তোমাদের দেখিয়ে দেব, আবার তোমরা চাইলে বিস্তারিত আমি দিয়ে দিব। আর তোমরা একটা নোটবুক সাথে রাখবে এবং যেখানে যেখানে আমি তোমাকে বলবো যে এখানের উত্তর কি হবে, তুমি ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করেই অমনি অ্যান্সার করবে, অ্যান্সার করে আমার অ্যান্সারের সাথে মিলাবে। তাহলে তুমি নিজেকে জাজ করতে পারছো যে এইভাবেই প্রশ্নের উত্তরগুলো করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা তোমার এক ধরনের পরীক্ষা হয়ে গেল। আগামী পরশুদিনের আগে আজকে একটা পরীক্ষা হয়ে গেল। আচ্ছা, যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তারাও কিন্তু এই পরীক্ষার এই ক্লাসটা করতে পারে, কেননা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দিতে পারে, বলা যায় না। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসে, এই হুবহু এই ধরনের প্রশ্নই আসে। দেখো, প্রশ্নে বলা হয়েছে x মাইনাস 1/x ইকুয়াল 2, তাহলে x² প্লাস 1/x স্কোয়ার এর মান কত? এটা খুব সহজ একটা প্রশ্ন, তোমরা দেখার সাথে সাথে হয়তো উত্তর প্রেডিক্ট করে ফেলেছ। দেখো, আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি প্লাস বি স্কোয়ার, যেহেতু প্লাস আছে, এর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বা এখানে যদি আমরা এক্স স্কোয়ার ধরি প্লাস ওয়াই স্কোয়ার যদি ধরি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে? আচ্ছা,
সেম ভাবে আমরা এখানে যদি এটাকে যদি ধরি হচ্ছে এক্স এবং এই বিটাকে যদি ধরি 1/x, তাহলে কি আসতেছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল কি আসবে, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা কাটাকাটি করে দেই আর মানটা আমরা বসিয়ে দেই, 2 এর উপর স্কোয়ার প্লাস 2, তাহলে কত আসবে 4 প্লাস 2 ইকুয়াল 6। আমাদের 6 অ্যান্সার হচ্ছে সি নাম্বারটাতে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী একটা প্রশ্নে আসি, যে মান নির্ণয়ের মধ্যে যে আমাদের বর্গের সূত্র করে যে সমাধানটা আছে সেটার আরেকটা প্রশ্ন আমরা দেখি। এখানে একটা প্রশ্ন রয়েছে, আমরা প্রথম ধরনে কিন্তু আছি, 1 নাম্বার ধরনে আছি, এই যে বীজগাণিতিক রাশির মধ্যে 1 নাম্বার ধরনে আছি। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তোমাদের অ্যান্সার কি আমার প্রথম অ্যান্সারের সাথে মিলেছে? তোমাদের প্রশ্নের উত্তর আর আমার প্রশ্নের উত্তর কি মিলেছে? তোমরা সাথেই একটা নোটবুক সাথে রাখবে, এটা বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 15 দেওয়া আছে এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 দেওয়া আছে। আচ্ছা, তাহলে ওয়াই এর মানটা আমাদের চেয়েছে, ওয়াই এর মানটা কি? এখন দেখো এখানে আমাদের একটা ক্লু দেওয়া আছে, ক্লুটার মধ্যে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 15 দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে দেখো এক্স প্লাস ওয়াই লিখতে পারি, এ এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই, তাহলে এটা আমরা লিখতে পারি ওকে এক্স মাইনাস ওয়াই, এই যে লিখতে পারি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 15। বা এখানে আমাদের একটা মান দেওয়া আছে, দেখো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 3, তো আমরা এটা মানটা এখানে বসাই, 3x মাইনাস ওয়াই ইকুয়াল 15। বা আমরা এখানে এক্স মাইনাস ওয়াই এর মান কত পেতে পারি, এটা 15 নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে এখানে আমরা 5 পাই, তাই না? এখন বলেছে ওয়াই এর মান বের করতে, সো এখন ওয়াই এর মানটা কিভাবে বের করবা? এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের দেওয়া রয়েছে কত, 3, এক্স মাইনাস ওয়াই আমরা পেলাম হচ্ছে কত, 5। আমরা যোগ করে দেই, ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, যদি যোগ করে দেই প্লাস মাইনাস কেটে যাবে, 2x ইকুয়াল আসবে হচ্ছে 8, বা এক্স এর মান আসবে হচ্ছে 4, এটা ভাগ হয়ে গেলে এক্স এর মান আসবে 4। এখন এই এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দেই, বা এখানে একটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, বা এক্স এর মান দেওয়া আছে 4 প্লাস ওয়াই ইকুয়াল 3, বা এখানে ওয়াই এর মানটা আমরা কি পাবো, 3 মাইনাস 4, তার মানে -1, ওয়াই এর মানটা আমরা পেলাম -1, এই অ্যান্সার হবে ডি, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছো, তোমাদের অ্যান্সারের সাথে মিলেছে তো নাকি? এই যে একটু লং প্রশ্ন, তোমাদের এগুলো রাফ করার জন্য তোমাদের যে কোশ্চেন থাকবে, কোশ্চেনের সাইডেই তোমরা রাফ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বীজগাণিতিক রাশির মধ্যে 2 নাম্বার ধরন, ঘনের সূত্র প্রয়োগ করে সমাধান। ঘনের সূত্র প্রয়োগ করে সমাধান, দেখো এক্স প্লাস 1 ভাগ এক্স একটা প্রশ্ন দেওয়া আছে ইকুয়াল 2, তাহলে এক্স কিউব মাইনাস প্লাস 1 ভাগ এক্স কিউব এর মান কত, বলো? এটা তোমরা পজ করে সমাধান করবে, এখানে অপশন দেওয়া আছে, অপশনের সাথে কোনটা মিলে একটু কমেন্ট করবে, বেশি বেশি কমেন্ট করবে, করে আমাকে একটু জানানোর চেষ্টা করবে, তুমি যে ক্লাস করছো সেটার প্রমাণ রাখবে। চান্স পাওয়ার পরে তোমাকে আমি ডাকবো না, তোমাকে ডেনে তোমার জীবনে সফলতার গল্পটা আমি শুনতে চাবো, ঠিক আছে। সো এটাও একটা প্রমাণ হিসেবে থেকে যাবে। দেখো দেওয়া আছে কত, এক্স প্লাস 1 ভাগ এক্স, এটাকে আমরা ধরি এ, আর এটাকে ধরি, সরি আমাদের এটাই তো, সরি আগের প্রশ্ন, এই যে এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি ইকুয়াল 2, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এটার আমরা সূত্র জানি, তাই না? বা সূত্র বা অনুসিদ্ধান্ত যেটাই বলো, এ প্লাস 1 ভাগ এক্স, সরি এক্স প্লাস 1 ভাগ এক্স কিউব মাইনাস 3 এ বি
আমি এ বি হিসেবে বলছি, ইন্টু এ প্লাস বি। আচ্ছা, বা এখানে আমরা একটা মানটা বসিয়ে দিই, আমরা কিন্তু এটার সূত্র লিখলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটার মানটা আমরা বসিয়ে দিই। তোমরা অনেকেই এটা জানো, সো আমি আর বিস্তারিতভাবে না বলি, আমি সংক্ষিপ্তভাবে সলভটা করে দিই। আচ্ছা, এটা ইকুয়াল কত আসবে? 8 আর এখানে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে, অ্যান্সারটা মিলাও তোমাদের সাথে মিলছে কিনা। এখানে অ্যান্সার হবে 2। আচ্ছা, পরের একটা ম্যাথে আমরা চলে যাই। এই যে ঘনেরই আরেকটা ধরন হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো x প্লাস 2 ভাগ x ইকুয়াল 3, এটা আমাদের মান দেওয়া আছে। আবার এটার মানটা বের করতে হবে। এটা এই ধরনের প্রশ্ন আসলে তুমি একটু ঘাবড়ে যাও যে এটা তো আমি মিলাতে পারছি না। আমরা সারা জীবন এই ধরনের প্রশ্ন করে আসলাম, এই যে এই ধরনের প্রশ্ন হুবহু আমাদের কিউব দেওয়া থাকে, উপরে 1 দেওয়া থাকে, এখানে দেওয়া আছে, উপরে দেওয়া আছে 8, কিভাবে সমাধান করবা? আচ্ছা, এটাকে তুমি ভেঙে নাও। দেখো, এটাকে যদি তুমি ভেঙে নাও তাহলে কি আসবে? এক্স কিউব প্লাস 2 নিচে হচ্ছে এক্স, এর উপরে কিউব, ইকুয়াল কি আসবে? ইকুয়াল আসবে হচ্ছে তোমার দেখো কিউব, আমরা এর আগের যে প্রশ্নটা সমাধান করলাম সেই সূত্রটা এখানে প্রয়োগ করছে না? দেখো, সেই সূত্রটাই কিন্তু এখানে প্রয়োগ করছে, এই যে এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। সো এইখানে তুমি দিতে পারো এক্স প্লাস 2 ভাগ এক্স হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস উপরে 1 উপরে 2। আচ্ছা, তো এখানে এক্স কেটে দাও, আসে কত? মানটা এই যে দেখো, এইখানে আমাদের এটার কমন পড়ে গেছে অলরেডি, যে এইখানে আমাদের যেটা আছে সেটার মানটা এখানে হবে 3 এর উপরে কি আসবে? কিউব মাইনাস 3 ইন্টু 3, 3 এর উপরে কিউব দিলে আসে কত? 3টা 3 গুণ করো, 3টা 3 গুণ করে দিলে কত আসে? 3 3 9, 3 লং 27, 27। ওকে, 27 বিয়োগ 3 3 9, 9, এখানে কত আসবে? মানটা আসবে হচ্ছে তোমার 18। আমাদের এখানে একটা আমাদের এইখানে 18 হবে, এখানে হয়তো আমাদের এই যে ভুল অপশনটা একটু ভুল দেওয়া আছে। ঠিক আছে, যতটুকু মনে হচ্ছে, সরি, এখানে 18 হবে না, আরো বেশি হবে। সরি, আমাদের এখানে মান ভুল দেওয়া নাই, মান ঠিকই রয়েছে। আমাদের এখানে একটু সমস্যা হয়েছে, দেখো এখানে একটু সমস্যা হয়েছে, জাস্ট একটু দেখো, এই যে এই ধরনের যখনই হয়, দেখো এই যে উপরে কিন্তু 2টা আছে, এই 2টা কিন্তু আমি বসাতে ভুলে গেছি, এখানে 2, তাহলে কত আসবে? 27 বিয়োগ 3 3 9, 3 লং সরি 3 3 9, 9 2 18, 18, এটা কত আসবে? 9 আসবে। সো অ্যান্সার হবে এটা। এইভাবে কনফিউশনে পড়ে তোমরাও তোমাদের অনেক কিছুই ভুল করে ফেলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন দেখো, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি 3 নাম্বার ধরন, যে দুটি রাশির যোগফল এবং গুণফল যদি দেওয়া থাকে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি এবং এক্স ওয়াই অথবা এ বি যদি দেওয়া থাকে, এই যে এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই, এই দুইটা মান দেওয়া আছে না, এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে সমাধান করবা? এক্স ওয়াই এর মানটা তুমি বের করবা কিভাবে? দেখো, এখানে আমাদের সূত্রটা মিলাতে হবে আর কি। আমরা জানি কি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কি আসবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল, আমরা এখানে মানটা বসাই। দেখো, এখানে আমাদের মানটা বসাই 7 এর উপর স্কোয়ার, এখানে এক্স মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার প্লাস 4, এক্স ওয়াই এর মান হচ্ছে 12। আমরা জাস্ট, আমাদের লক্ষ্য হচ্ছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, তার মানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে হবে। যদি বের করতে পারি তাহলে দুইটার কাটাকাটি করলে, দুইটা সমীকরণ কাটাকাটি করলে আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে, বা 49 ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 বারং 48, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত আসবে? এটা, আচ্ছা আমি আগে স্কোয়ারটা করে ফেলি, কত আসবে?
49 মাইনাস 48। আচ্ছা, এটার মান আসে 1, বা এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট 1 মানে 1। এক্স মাইনাস 1 ওয়াই এর মান হচ্ছে, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 7। সো আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। এখানে যোগ করে দিলে ওয়াই কাটা যাচ্ছে, 2x ইকুয়াল 8, এক্স এর মান হচ্ছে 4। ওকে, এক্স এর মান যদি আমি এখানে 4 লিখি তাহলে আসবে কত? এটা 7 থেকে বিয়োগ হয়ে গেলে এই পাশে 7 বিয়োগ হলে 4 বিয়োগ হলে আসে 3। এক্স এর মান আসবে কত? 4, আর ওয়াই এর মান আসছে 3। এক্স এর মান 4, ওয়াই এর মান 3। এক্স ওয়াই এর মান চাইছে না, তাহলে এই যে ডি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি সমাধান করে ফেলবে। আচ্ছা, এরপরে পরবর্তী আমরা যেহেতু অনেকগুলো আছে আমরা একটু দ্রুত যাই। হ্যাঁ, দেখো এখানে দেখো 3 নাম্বার ধরনের প্রশ্ন, দুটি রাশির যোগফল গুণফল, যেটা আমি এর আগে করালাম। আরেকটা প্রশ্ন আমরা দেখি। এটা দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 17, এক্স ওয়াই ইকুয়াল 60। সো আমাদের এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান কি আসবে? আচ্ছা, দেখো এটা কিন্তু সরাসরি আমরা সূত্র ফেলে দিতে পারি। সরাসরি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, বা এখানে আছে হচ্ছে 17 স্কোয়ার মাইনাস 4 গুণন 60, কত আসবে? 17-র উপর স্কোয়ার দিলে 17 তুমি গুণ করে দিবা, 7 সাথে 49 9, 7 একে 7, আর 4 হচ্ছে 13। ওকে, 17 এখানে আসবে 9, 10 3, 309। আমি যদি ভুল না করি আর কি, 200 4 6 24, 240 কত আসে? এটা বিয়োগ করলে কত আসে? 9, আর 24 থেকে 30 থেকে 24 বিয়োগ করো, হচ্ছে 30 থেকে 24 বিয়োগ করলে 6। আচ্ছা, এটা ভুল যাওয়ার কথা না, 309 আসে নাকি আরো? এখানে একটু দেখি আমি, 309 তো আসার কথা, কোথায় ভুল গেল? 9, 17 4, আচ্ছা এখানে 11, 13 কেন দিছি আমি? 11 হবে, 11 হবে। আচ্ছা, এখানে 8, এখানে 11 হবে। ঠিক আছে, এই যে এখানে একটু ভুল ছিল, 8, এখানে হচ্ছে 2, 289 হবে এখানে। আচ্ছা, 289 থেকে 240 বিয়োগ করলে আসে হচ্ছে তোমার এই দেখো আমি একটু 28 থেকে 24 বিয়োগ করলে 4, 49 আসে অ্যান্সার। ঠিক আছে, 49 অ্যান্সার হবে। সো এই যে তুমি এই যে কাটাকাটি বা গুণ ভাগ করতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষার সময় মাথা অনেক গরম থাকে। সো এই মাথা যদি গরম অবস্থায় থাকে, পরীক্ষার হলে যদি এরকম কাটাকাটি হয়, মাথা নষ্ট হয়ে যায়, পরীক্ষায় পুরা বিঘ্ন ঘটে। আচ্ছা, এরপরে বীজগাণিতিক রাশির 4 নাম্বার ধরন নিয়ে আমরা একটু আলোচনা করি, রাশির মান নির্ণয়। দেখো ওয়াই এর মান দেওয়া আছে 2, ওয়াই ইকুয়াল দেওয়া আছে 2, এক্স ওয়াই মাইনাস 2x এর বাই এক্স মাইনাস ওয়াই এর মান কত? আচ্ছা, এটা দেখার সাথে সাথেই তুমি ওয়াই এর মানটা বসায় দিবা। ঠিক আছে, ওয়াই এর মানটা এখানে বসায় দিবা, কি হবে? এক্স ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2, সরি ওয়াই এর মান তো এখানে দেওয়া নাই, সরি 2x, তাই না? আচ্ছা, ঠিকই, আমি ঠিকই লিখেছি। এখানে দেখো 2x যেটা আছে আর কি, যেটা, আর x মাইনাস এখানে আসবে 2। আচ্ছা, এখানে কি আসলো? 2x মাইনাস 2x, নিচে আসছে x মাইনাস 2, কত আসবে? উপরে 0, নিচে হচ্ছে 2, 0। ঠিক আছে, অ্যান্সার হবে আমাদের 0 কোথায়? আচ্ছা, এই যে এটা হচ্ছে 0, আমি ভুল দিয়ে দিয়েছি, টাইপিং মিস্টেক হতে পারে। আচ্ছা, এখানে আসবে 0, অ্যান্সার হবে 0। তোমাদের সাথে কি মিলেছে? তোমাদের যে অ্যান্সারটা হচ্ছে সেটার সাথে কি মিলেছে? দেখো এখানে আমি 0 কেন দিলাম? দুনিয়ার যত সংখ্যা আছে 0কে
ওই সংখ্যা দ্বারা ভাগ করলে, সংখ্যা বলো রাশি বলো যাই বলো না কেন, তোমাকে দিয়ে যদি আমি 0 কে ভাগ করি তারপরে মান আসবে 0। ঠিক আছে, সো এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। বীজগাণিতিক রাশির মনে হয় এটাই লাস্ট, বীজগাণিতিক রাশির এটাই মনে হয় লাস্ট প্রশ্ন। দেখো, যদি x প্লাস 3y ইকুয়াল 30 হয়, y এর মান যদি 3x হয়, y এর মান কত? আচ্ছা, এখানে y এর মান কিন্তু দেওয়া আছে 3x, তাহলে প্রশ্নে আমাদের কি করা উচিত? 3x এর মান নির্ণয় করা উচিত। যে 3x অপশনের মধ্যে নাই, অপশনের মধ্যে কি আছে? অপশনের মধ্যে সংখ্যা আছে। তো সংখ্যাটা আমি কিভাবে বের করব? দেখো, x প্লাস 3y ইকুয়াল 30, বা এখানে আমরা x এর মানটা আগে নির্ণয় করব, তাই না? x ইকুয়াল তাহলে কি আসবে? x এর মান আসবে হচ্ছে তোমার x এর মান কেন আমি আগে নির্ণয় করব? কারণ এই যে এখানে যদি আমি x এর মানটা আমি বসাতে পারি, তাহলেই আমার y এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, y এর মানটা তাহলেই বের হয়ে যাবে, আর y এর মানটা বের হলে তখন আমি ইজিলি এইখানে বসাতে পারবো যে y এর মান কোনটা। x এর মান বের করলে 30 বিয়োগ 3y। ঠিক আছে, x এর মান আমরা কি পেলাম? 30 বিয়োগ 3y। সো এখান থেকে আমরা এই y ইকুয়াল 3x যেহেতু বলেছে, 3x তার মানে 3 গুণন 30 বিয়োগ 3y, বা আচ্ছা ওয়াইটা আমরা এখানে লিখে দিচ্ছি, y এর মানটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো যে আচ্ছা আমাদের এখানে একটু জায়গা লাগবে হয়তোবা, বা দেখো এখানে y ইকুয়াল 90 বিয়োগ 9y, বা এখানে কত আসবে? আমরা উপরের দিকে নিব, এখানে তো তোমরা দেখতে পারবে না, নিচের দিকে দেখো, নিচের দিকে এখানে আসবে হচ্ছে তাহলে y মাইনাস প্লাস 9y ইকুয়াল 90, বা 10y ইকুয়াল 90, বা y ইকুয়াল আসবে হচ্ছে তোমার 10। কেন 10? সরি 9। এই যে 90 কে তুমি এই যে এখানে 10 দ্বারা ভাগ করলে 9 আসবে। ঠিক আছে, অ্যান্সার কি 9 আছে? এই যে সি নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমাদের 2 নাম্বার যেই আলোচনা, 2 নাম্বার লেকচারের যে আলোচনা সেটা আমরা শুরু করব। তার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে এখন পর্যন্ত তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তুমি এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, নয়তো আমি ভিডিওর মধ্যে গিয়ে তোমাকে অনেক কিছুই করে ফেলবো। সো ভিডিওর কমিউনিটি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন বা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে কিছু বললাম না, হ্যাঁ এমনি করছি, এমনি মজা করছি, ভয় পাইও না। জগন্নাথে আসলে অবশ্যই দেখা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো লেকচার 2 তে আমাদের সমীকরণ নিয়ে আলোচনা। সমীকরণের মধ্যে সর্বপ্রথম আমরা আলোচনা করব কোন রাশির গড় নির্ণয়। কোন রাশির গড় নির্ণয়টা কিভাবে আসে? দেখো জগন্নাথে আসা এগুলো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এসে থাকে। এখানে দেখো যে বলা হয়েছে একটা প্রশ্নে, যদি x প্লাস ওয়াই ইকুয়াল 6, ওয়াই প্লাস জেড ইকুয়াল 7, জেড প্লাস এক্স ইকুয়াল 9 হয়, তাহলে x y z এর গড় কত? গড় চেয়েছে, ঠিক আছে, আমাদের যোগফলও চাই নাই, চেয়েছে কি? গড়। আচ্ছা, যদি আমরা এই ক্লুগুলো দেওয়া আছে, এমনি এমনি তো না, এগুলো দিয়ে আমরা দেখি কি করা যায়। দেখো আমরা এখান থেকে এক্স ওয়াই জেড এর আলাদা মান নির্ণয় করার চেষ্টা করব। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, ওয়াই প্লাস জেড ইকুয়াল 7, তারপরে জেড প্লাস এক্স ইকুয়াল 9। এই তিনটা যোগ করে দিলে দেখো এখানে জেড, প্রথমে আমরা এক্স খুঁজি, এক্স আছে 2টা, তার মানে আমরা 2x লিখব, প্লাস ওয়াই আছে 2টা, 2y, প্লাস জেড আছে 2টা, 2z ইকুয়াল, এখানে মান আসে কত? 9 আর 7 হচ্ছে 16, 16 আর 6 হচ্ছে 22, বা এখানে যে 2 আছে প্রত্যেকটাতেই 2 আমি কমন নেই, নিয়ে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 22, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 22 ভাগ 2, কত আসবে? 11।
আচ্ছা, আমরা এই তিনটার যোগফল কিন্তু পেয়েছি। কারণ গড় নির্ণয়ের সূত্র তো তোমরা জানো যে যোগফল ভাগ হচ্ছে যতগুলো সংখ্যা যতগুলো সংখ্যা যতগুলো সংখ্যা সেটা হচ্ছে আমাদের গড় নির্ণয়। তো আমরা যোগফল পেলাম 11 সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, বা এক্স ওয়াই জেড, সরি এই যে এক্স ওয়াই জেড তিনটা আমরা পেয়েছি। সো 11-র নিচে আমাদের আসবে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে বি। ঠিক আছে, এরপরে একটা প্রশ্ন হচ্ছে আমাদের সমীকরণের 1 নাম্বার ধরনের এই যে প্রশ্নটা কি বলা হয়েছে এখানে, যে আমাদের রাশির গড় নির্ণয় থেকে আরেকটা প্রশ্ন। এখানে বলা হয়েছে যে যদি x+2 x+4 x+6 এর গড় হচ্ছে 0, তাহলে x এর মান কত? x+2 x এর মান যদি তুমি 1 ধরো, তাহলে x+2 এর মান 3, 4 তাহলে কত আসবে? এখানে যে 5, তারপর হচ্ছে 7 যদি 1 ধরি। ঠিক আছে, কিন্তু আমাদের গড়টা দেওয়া আছে। এখন x এর মানটা কিভাবে নির্ণয় করব? আমরা এই যে স্ট্রাকচারে ফেলে দেই, x+2 প্লাস এটা আমাদের একটা সংখ্যা, x+4 প্লাস x+6 ভাগ 3, কারণ তিনটা সংখ্যা দেওয়া আছে সেই জন্য আমরা 3 দিলাম, ইকুয়াল 0। কেন? এই যে গড় নির্ণয়ের জন্য। আচ্ছা, এখন আমরা এই যে x এর মানটা নির্ণয় করে দিই। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? 3x আসবে, আর এখানে আসবে হচ্ছে, আমি এটা মুছে দিয়ে আবার একটু লিখি। আচ্ছা, এখানে 3টা x আছে, সো আমি লিখলাম হচ্ছে 3x প্লাস এখানে 2 আর 4 হচ্ছে 6 আর 6 হচ্ছে 12। ওকে, ইকুয়াল আসবে 0। কেন? এই যে 3 আর এই 0 গুণ করলে, আমরা যদি আর গুণ করি আর কি, তাহলে আমাদের 3 আর 0 গুণ করতে হয়, গুণ করলেই আমাদের মান আসবে হচ্ছে 0। ওকে, বা 3x ইকুয়াল -12, যদি আমি 12টা এই পাশে নিয়ে যাই, এগুলো তো সবাই জানো, বা x ইকুয়াল আসবে হচ্ছে -12/3, আসবে কত? -4। অ্যান্সার এ নাম্বারটা অ্যান্সার। তোমাদের কার সাথে মিলছে সেটা তোমরা একটু কমেন্টে জানাবে। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন দেখো, যে এখানে বলা হয়েছে যে মান নির্ণয়ের দ্বিতীয় প্রশ্ন। ঠিক আছে, এ বি সি এর গড় হচ্ছে 6, এ বি সি এর গড় 6, তার মানে a + b + c বা 3 = 6। গড় তো এরকমই নাকি? স্ট্রাকচারে তুমি ফেলে দাও, তারপরে যা হওয়ার হবে। আচ্ছা, এটার মান 4 হবে। ঠিক আছে, আমার এখানে টাইপিং করতে ভুল হয়েছে, এটার মান আসবে 4। এখানে দেখো এরকম যে দেওয়া আছে, এবং আমাদের চাইছে কি যে সি এর মান নির্ণয় করতে হবে। সি এর মান যদি নির্ণয় করতে হয়, তাহলে আগে আমাদের নির্ণয় করতে হবে a + b এর মান। a + b এর মান নির্ণয় করব কিভাবে? দেখো দেওয়া আছে a - b, এটা আমরা আগেই শিখলাম না, যে a - b a b যদি দেওয়া থাকে, তাহলে আমরা a + b এর মান খুব সহজেই বের করতে পারবো। যে a + b এর উপর হোল স্কয়ার, এরপরে ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab, এরকম না? আচ্ছা, তাহলে এখানে 4 এর উপর স্কয়ার প্লাস 4 গুণন 21, যেহেতু ab এর মান দেওয়া আছে 21, 16 যোগ এটার মান আসবে হচ্ছে 84 ইকুয়াল 100। অতএব a + b এর মান কত? a + b এর মান হচ্ছে √100, যা এখানে 100 আসছে, তার মানে a + b এর মান হচ্ছে √100, অতএব 10 আসবে। ঠিক আছে, a + b এর মান 10। এখন আমরা ওই যে উপরে যেটা লিখলাম, কোথায়? এই যে এইখানে যেটা লিখলাম, এটাতে চলে আসি, a + b + c / 3 = 6, বা এটার মান আসবে হচ্ছে 10 যোগ c ভাগ 3 = 6, বা এখানে মান আসবে 3 6 18, আর এখান থেকে বিয়োগ করে দিলে 10 যদি আমি 18 থেকে বিয়োগ করে দিই, সি এর মানটা চলে আসে, যেমন 10 + c = 18। এখন সিটা এপাশে রেখে 10টা এপাশে বিয়োগ করে দিলে আসবে 18, সো 8 আসবে আমাদের মান। ঠিক আছে, এইভাবে তুমি সমাধান করে ফেলবে। এরপরে আমরা একটা প্রশ্নে চলে আসি। দেখো, বলা হচ্ছে কোনটি ছোট, বড় বা সত্য? কোনটি ছোট, বড় অথবা সত্য?
এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9 করলে 0 থেকে ছোট হবে। এক্স এর মান এমন একটা নিতে হবে যে তার থেকে 9 আরো বিয়োগ করলে 0 থেকে ছোট হবে, বুঝতে পেরেছ? অর্থাৎ মাইনাস মান আসবে। আচ্ছা, দেখো এখানে যদি এক্স এর মান দেখো আমরা অপশন হিসেবে নেব। প্রশ্নের অ্যান্সার করার ধরন এরকম হতে পারে যে তুমি অ্যান্সার করছো সেটা তোমার অপশনগুলো থেকে একটা একটা করে নিয়ে তুমি সমাধান করবা। যেমন এখানে বলা হয়েছে এক্স যদি 3 থেকে বড় হয়, অর্থাৎ 4 যদি হয় তাহলে কেমন আসবে? এখানে যদি 4 হয়, 4 এর উপর স্কোয়ার মাইনাস 9 কত আসবে? 4 এর উপর স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 9 ইকুয়াল আসবে হচ্ছে 7। 0 থেকে কি ছোট 7? না, সো এ বাদ। সি ধরো, সি আমি আগেই কেটে দিলাম কেন? আচ্ছা, ঝোঁকে ঝোঁকে কেটে দিয়েছি। এখন এখানে বলা হয়েছে এক্স যদি 3 থেকে ছোট হয়, অর্থাৎ 2 যদি হয়, তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল কত আসবে? 4 থেকে 9 বিয়োগ করলে মাইনাস 5। ওকে, এটা তো আমাদের 0 থেকে ছোট। আচ্ছা, মাইনাস 3 যদি হয়, মাইনাস 3 থেকে যদি বড় হয়, অর্থাৎ মাইনাস 3 থেকে বড় যদি তুমি মাইনাস 3 থেকে বড়, তার মানে মাইনাস 2। যদি মাইনাস 2 হয় তাহলে তো এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মনে হয় সি হবে। সিটা আমি ধরলাম হয়েছে। ওকে, এরপরে ডি নাম্বারটা দেখি। ডি নাম্বারটা হচ্ছে এক্সটা মাইনাস 3 থেকে ছোট হবে, তারপর মাইনাস 4। যদি মাইনাস 4 হয় তাহলে কিন্তু আমাদের 7 আসবে। এখানে মাইনাস দিলে আমাদের 16ই আসবে, 9 থাকবে, তাহলে 7 আসবে। সো এটাও আমাদের হবে না। বি নাম্বারটা দেখি। এক্স হবে 3 থেকে বড়, যদি 4 হয় 3 থেকে বড়, এটাও হবে না। কেন? এই যে 3 থেকে বড়, এক্স হচ্ছে 3 থেকে বড় বলেছে। 3 থেকে বড় যদি এক্স হয় তাহলে আমরা যদি 4 ধরি, 4 ধরলে আমাদের 7 আসতেছে, যা 0 থেকে বড় মান, ছোট না। সো আমাদের শর্তের সাথে মিলতেছে না। আমাদের কি হবে তাহলে? অ্যান্সার সি নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার হবে সি। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের সমীকরণের মধ্যেই 3 নাম্বার ধরন ছোট বড়, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে। তোমরা এই ধরনগুলো যে বুঝতেছো, জানতেছো, ইনশাল্লাহ আগামী পরশুদিন তোমাদের পরীক্ষার হলে চলে আসতে পারে। ঠিক আছে, আমরা এই ম্যারাথন ক্লাস, সরি, আমাদের এই দৌড়াথন ক্লাসে খুব বেশি ইয়ে করতে পারবো না, কারণ আমার একটু অসুস্থতা রয়েছে। আমি ভেবেছিলাম তোমাদের আরো বেশি বেশি সমাধান করাবো, তারপর আমি যথেষ্ট চেষ্টা করছি একটু দ্রুত। যদি এক্স এর মান 2 হয়, ওয়াই এর মান এত হয়, তাহলে নিচের কোনটি সত্য? এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? তার মানে 2 প্লাস মাইনাস 1 ইকুয়াল কত আসবে? 2 মাইনাস 1 ইকুয়াল 1। ওকে, নিচের কোনটি বড়? এটা হচ্ছে এ নাম্বারটা। ওকে, এটার মান আসছে 1। বি তে কত আসে? এক্স ওয়াই 2 ইন্টু মাইনাস কত আসবে? মাইনাস 2। আচ্ছা, এটা আসলো। সি দেখবো আমরা পরে যে কোনটা বড়। এক্স এর মান হচ্ছে 2 মাইনাস মাইনাস 1 মাইনাস 1, এটার মান কত আসবে? 2 প্লাস 1 মাইনাস 1, এটা আসবে হচ্ছে মান 2। ওকে, ডি এর মান দেখো, মাইনাস এক্স মানে 2 প্লাস মাইনাস 1 কত আসবে? মাইনাস 2 মাইনাস 1 কত আসবে? মাইনাস 3। এখানে বলা হয়েছে যে কোনটি বড়। এখানে কোনটি বড় দেখো, এখানে 1 আছে, আমাদের অ্যান্সার পাইলাম 1 মাইনাস 2 2 মাইনাস মাইনাস কি হবে? 2। আচ্ছা, আমাদের এখানে বড় তাহলে কোনটা বলো তো? সি নাম্বারটা বড় হবে। কেন? এই যে 2 হচ্ছে আমাদের বড় সব থেকে। মাইনাস 3 এটা খুব ছোট, তার থেকে ছোট হচ্ছে মাইনাস 2, তার থেকে মানে তার থেকে বড় আর কি, তার থেকে বড় হচ্ছে 1, তার থেকে সব থেকে বড় হচ্ছে 2। ঠিক আছে, এই জন্য অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে সি। ওকে, আচ্ছা, এরপরে এই যে আমরা আরেকটা অধ্যায়ে চলে আসলাম, আরেকটা লেকচারে। আমাদের যে পেইড বেসের লেকচারগুলো ছিল সেগুলো থেকে তোমাদেরকে এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দেখো এখানে লেকচার 3 তে অনুপাত সমানুপাত নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার ধরনের মধ্যে যেটা রয়েছে সেটা অনুপাতের সাধারণ সমস্যা। অনুপাতের সাধারণ কিছু সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখো, বলা হয়েছে নিচের কোনটি 2 এবং 1/3 এর অনুপাতের সমান। অনুপাত সাধারণত আমরা যদি দুইটা
সংখ্যা দেওয়া থাকে বা রাশি দেওয়া থাকে, সেটার অনুপাত কি? যেমন এক্স এবং ওয়াই যদি দেওয়া থাকে, এক্স ও ওয়াই এর অনুপাত, এক্স ও ওয়াই এর অনুপাত যদি বলা হয়, তাহলে আমরা কি লিখবো? এক্স ইস টু ওয়াই, এটাকে ইস টু বলা হয়, অনুপাত বাংলায় অনুপাত বলা হয়। সো এখানে 2 1/3, 1/3, তাহলে কি আসবে? 2:1/3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে দেখো, এই যে 2, সরি, এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, 2/1/3, এটাকে এইভাবেও লেখা যায়। ঠিক আছে, এইভাবে যখন লিখবে তখন তুমি এই যে এটাকে সাধারণে নিয়ে আসবে, কি আসবে? 3/1, কত আসবে? দেখো উপরে আসবে হচ্ছে 3 দুগুণে 6, নিচে 1। এটার সাথে মিল আছে কোথায়? এই যে এ নাম্বারে মিল আছে। সো এটাই হবে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, এই যে অনুপাতের সাধারণ সমস্যা আরেকটা আমরা সমস্যা পেয়েছি। এখানে কি বলা হয়েছে? খুব দ্রুত আমাদের সলভ করতে হবে, সেজন্য আমি চাচ্ছি যে খুব দ্রুত যেভাবে তোমরা পারো সেভাবে সলভ করবা। তোমাদের বিস্তারিত বুঝতে চাইলে আস্তে আস্তে ভিডিওটা স্লো করে তোমরা দেখতে পারো, যেহেতু অল্প সময় অনেকে এই বিষয়গুলো জানে এবং অনেকে জানে না। তো চাচ্ছিলাম যে সেই জন্য দ্রুত তোমাদের এগুলো শেষ করে দেই, যেহেতু আগামী পরশুদিন তোমাদের পরীক্ষা। আচ্ছা, বলা হয়েছে যদি একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হয় 2, 3 এবং 4, তাহলে সবচেয়ে বড় কোণটির মান কত? আচ্ছা দেখো, একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা। 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা তো জানো সবাই। 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন এই প্রশ্নের সমাধান দুই ভাবে করা যায়। একটা হচ্ছে যে তুমি সংক্ষিপ্তভাবে করবা, আর একটা হচ্ছে তুমি একটু বিস্তারিত সমাধানটা করবা। বিস্তারিত সমাধান যদি করতে চাও তাহলে 2x প্লাস 3x, এই যে যদি x মানে এখানে অনুপাত দেওয়া আছে না, তার মানে তোমাকে এখানে আলাদা আলাদা করে যোগ করতে হবে। ঠিক আছে, 4x ইকুয়াল কত হবে? 180। ঠিক আছে, বা এখানে আসবে হচ্ছে 9x, যোগ করলে 9x ইকুয়াল 180, বা x এর মান কত আসবে? 20, x এর মান আসবে 20। এটাকে তুমি এখন ছোট কোণ যদি চাই এটার সাথে গুণ করবা x কে, তারপরে যদি মাঝখানের যেটা আছে সেটার যদি মান চাই এটার সাথে গুণ করবা, আর বড় যদি হয় তাহলে এটার সাথে গুণ করে দিবা। গুণ করলেই তোমার মানটা চলে আসবে। আবার তুমি চাইলে এখানে খুব সহজেই করতে পারো, একটা দাগ দিবা নিচে, তুমি দেখো নিচে তুমি লিখবা হচ্ছে এটার যোগফলটা 180 গুণন নিচে যোগফল কত? 9। উপরে যেটার মান চাবে আর কি, বড়টার মান চাইছে তো, সো আমি 4 লিখলাম। বড়টার মান চাইছে, সো আমি এই যে 4টা এখানে লিখলাম। লেখার পরে তুমি একটু কাটাকাটি করবা, কত আসবে উপরে? 2, 2 এর সাথে 4 গুণ করলে আসে কত? এখানে 80 হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে তুমি সমাধানটা করতে পারো। পরের আমরা প্রশ্নে চলে যাই। দেখো এখানে সমানুপাতি নির্ণয়। সমানুপাতি কি জিনিস? সমানুপাতি হচ্ছে তোমার এই যে সমীকরণের ক্ষেত্রে দেখো, যদি অনুপাত থাকে এবং সমীকরণ থাকে এক্স ভাগ ওয়াই, ওয়াই ভাগ জেড, এরকম থাকে না? অনেক জায়গায় তুমি দেখবা সমীকরণ যদি দেওয়া থাকে, অনুপাতটাই তো সমীকরণ, তাই না? তো এখন এখানে বলা হয়েছে 4, 6, 8, চতুর্থ সমানুপাতি কোনটা? এই যে প্রত্যেকটাকে বলা হয় একটা করে সমানুপাতি, এই প্রত্যেকটাকে বলা হয় একটা করে সমানুপাতি। সো এই যে 4টা সমানুপাতির মধ্যে চতুর্থ সমানুপাতি কোনটা? এখানে বাকিগুলো দেওয়া আছে 4, 6, 8, এবং চতুর্থটা কোনটা? এটাকে তুমি বের করবা এভাবে, প্রথম দুইটাকে তুমি ভাগ করে দিবা, 4/6 ইকুয়াল এখানে দিবা 8 কত হবে? দেখো 4 দুগুণে 8, এটার সাথে এটা মিলাবা, 4 দুগুণে 8, বা এখান থেকেও তুমি মিলাতে পারো। দেখো এখানে যে 4 থেকে এখানে 1.5 গুণ বাড়ছে, 4 থেকে কত গুণ বাড়ছে? 1.5 গুণ। যে 4 দুগুণে হয় 8, 4 এর সাথে 1.5 গুণ করলে 1.5 গুণ করলে আসে 6। ঠিক আছে, আবার এখানে 8 এর থেকে তোমার 1.5 গুণ বাড়বে, 8 দুগুণে কত হয়? 16, মাঝখানে কত? 12। সো এটা হবে আমার অ্যান্সার 12। ঠিক আছে, তো সমানুপাতি চাইলে তুমি এইভাবে 4টা ভাগ করবা, যদি 3টা দেওয়া থাকে 4 নাম্বার ভাগটা তুমি 3টা দেওয়া থাকলে 4 নাম্বারটা এইভাবে তুমি বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা,
এরপরের একটা প্রশ্ন সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে, যে প্রথম ও তৃতীয় রাশি দেওয়া থাকলে তোমার মধ্য সমানুপাতি নির্ণয়, এই যে এটা সমানুপাতি নির্ণয় বা মধ্য সমানুপাতি নির্ণয়, মধ্য সমানুপাতি, এটা মধ্য সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে তোমার এইভাবে সমাধান করতে হবে। কিভাবে? একটি ক্রমিক সমানুপাতিক, মানে ক্রমিক বলতে ধারাবাহিক ভাবে চলে, যেটা 1 নাম্বার দেওয়া আছে, 3 নাম্বার দেওয়া আছে, এটার একটা সূত্র আছে। মধ্য সমানুপাতি নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্য সমানুপাতি স্কয়ার ইকুয়াল প্রথম এবং 3 নাম্বারটা গুণ করে দিতে হবে। প্রথম দেওয়া আছে 4 16, কত আসবে? 4 16 16 32 64। আচ্ছা, মধ্য সমানুপাতি, এখানে মধ্য সমানুপাতি ইকুয়াল যদি আমি x ধরি, তাহলে এখানে রুট 64 আসবে, 8 আসবে। ঠিক আছে, 8 কোথায়? এই যে এ নাম্বারটা হবে অ্যান্সার। খুবই সহজ, তুমি চাইলেই অ্যান্সার গুলো করতে পারবা পরীক্ষা হলে, কিন্তু মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরের একটা প্রশ্ন, এই যে 3 নাম্বার ধরন, দুটি অনুপাত থেকে আলাদা অংশ নির্ণয়। আচ্ছা, যদি বলা হয় যে একটা, এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত বছর এসেছে এবং গত বছর 24-25 শিক্ষাবর্ষে এই প্রশ্নটা দিয়েছে। এই প্রশ্ন না, এই ধরনের একটা প্রশ্ন দিয়েছিল, যে দুইটার অনুপাত দেওয়া থাকবে। একটা এখানে বলা হয়েছে, দেখো, একটি গ্লাসে একটি গ্লাস গুড়ের শরবত ও গুড় ও পানির অনুপাত দেওয়া আছে। গুড় ও পানির অনুপাত হচ্ছে এটা 4 এবং 6। গুড়ের পরিমাণ কত? এখানে বলা হয়েছে গুড়ের পরিমাণ কত পার্সেন্ট। আচ্ছা, দেখো, আমরা পার্সেন্ট বলতে তো 100% বলা হয়। ধরি এখানে 4x + 6x ইকুয়াল 100%ই তো। সো এখানে আমরা x এর মান নির্ণয় করি, 10x ইকুয়াল 100, বা x এর মান হচ্ছে এখানে 10। ঠিক আছে, x এর মান 10। সো এই 4 নাম্বার যেটা দেওয়া আছে, এটা হচ্ছে গুড়ের অনুপাত। 4 এর সাথে গুণ করলে এটা আসবে 40, এটার মান আসবে, গুড়ের মান আসবে 40, আর এর মান আসবে হচ্ছে 60। বা এখানে তুমি দেখতেই পারো, এটা 4 আর 6 দেওয়া আছে, তার মানে হচ্ছে 100কে যদি 10টা ভাগ করে 4টা ভাগ আলাদা করা হয় এবং 6টা ভাগ আলাদা করা হয়, কত? 40 হয় এবং 60 হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা ধরন পাই, দুটি অনুপাত থেকে। আচ্ছা, এই একই ধরনের প্রশ্ন, যোগফল দেওয়া থাকলে, দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকলে এবং তাদের অনুপাত দেওয়া থাকলে তুমি এইভাবে, ওই যে আমি একটু আগে কোণের অঙ্কটা করাইলাম, ওইভাবেই তুমি করবা। এই যে খুব সংক্ষিপ্ত ভাবে, নিচে তুমি এই দুইটার যোগফল লিখবা, 10 এবং 11 কত আসবে? 10 এবং 11 যোগ করলে, আর উপরে হচ্ছে সংখ্যা দুটার মধ্যে প্রথম সংখ্যা আমি 10 বের করব। সো এটা আমি 10 লিখি। নিচে কত আসবে? আচ্ছা, এটাকে এখানে লিখি, 630 গুণন 21, হ্যাঁ, গুণন 21, উপরে হচ্ছে 10। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করে কত আসে? যোগ বিয়োগ গুণ ভাগ করে এটাকে তুমি যদি এখানে কাটো, আসবে 30। ঠিক আছে, 30 আসবে। সো 10 দিয়ে যদি 30কে গুণ করো, তাহলে কত আসবে? 300। আবার তুমি যদি এখানে ওই আরেকটা সংখ্যা 10টা বের করলাম, 10 অনুপাত যেটা দেওয়া আছে সেটা বের করলাম, আরেকটা দেওয়া আছে কত? 11 সাথে যদি 30 গুণ করা হয়, তাহলে কত আসবে? 3 11 33, 330 আসবে। ঠিক আছে, একটা হচ্ছে 330, একটা হচ্ছে 30। এটা তুমি এটা তুমি মিলাবা কিভাবে? এটা তুমি এই 330 এবং 30, সরি, 330 এবং 300, এটা যোগ করো তো, যোগ করে তুমি পাবা কত? 630 পাবা। ঠিক আছে, 630 পাবা। ওকে, তো এইভাবে কিন্তু তুমি এটার খুব সহজেই বের করবা। নিচে এখানে তুমি মোট সংখ্যাটা দিবা, গুণন, এখানে যোগফল দিবা, তাদের এই দুইটার যোগফল দিবা, আর উপরে যেটা তুমি বের করতে চাও সেটা তুমি বের করবা। এক্স যদি বের করতে চাও, ওয়াই যদি বের করতে চাও, এটা এক্স এটা ওয়াই, যে কোনো একটা বের করলে তুমি এটা এইভাবে দিয়ে দিবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো, 3টি অনুপাত থেকে যদি বলা হয়, সেম ভাবে 143 গুণন, উপরে এই যে এটা 3টার যোগ করে দিবা, 2 আর 4 হচ্ছে 6, আর 11। ঠিক আছে, 11, উপরে যদি তুমি ছোটটা বের করতে চাও, বলা হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, বৃহত্তমটা এবং ক্ষুদ্রতম দুইটা বের করবা। দুইটা বের করতে হলে তোমাকে আগে 5 দিতে হবে। 5 যদি দেই, এটা কাটলে কত আসে?
যেটা আসবে এক্স এর মান যেটা আসবে সেটার সাথে তুমি এই 5 গুণ করে দিবা। আবার ছোটটা ক্ষুদ্রতমটা বের করতে হবে 2, এখানে 2 বসাবা, 2 এর সাথে এক্স এর মান যেটা আসবে অর্থাৎ এই যে এখানে 11 ভাগফল যেটা আসবে আর কি, সরি হ্যাঁ ভাগফল যেটা আসবে সেটার সাথে তুমি এই যে 2 গুণ করে দিবে। ঠিক আছে, আচ্ছা খুব সহজে এটা তুমি শেষ করতে পারবা। আমি এটার অ্যান্সার বের করলাম না। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে কি বলা হয়েছে যে 3টি অনুপাত একই ধরনের, এই যে 60 মিটার দীর্ঘ একটি, তো এটাকে তুমি কি করবা 60 গুণন নিচে, আমি এটা বারবার আমি আর দেখাচ্ছি না, জাস্ট আমি তোমাদের স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি। 3 আর 7 হচ্ছে 10, 10 আর 10 হচ্ছে 20, এখানে নিচে হচ্ছে যোগফলটা লিখলাম। উপরে কি বলছে দীর্ঘতম, তার মানে হচ্ছে এই যে 10 যেটা এটাই 10 গুণ করে দিবা, কত আসবে 30, 30 আসবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে বয়স সংক্রান্ত প্রশ্নের মধ্যে আরেকটি ধরন বলা হয়েছে। দেখো যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পিতার বয়স হচ্ছে, যদি পুত্রের বয়স এক্স হয় পিতার বয়স হবে হচ্ছে 4x, ঠিক আছে 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, 6 বছর পূর্বে 10 গুণ ছিল। ওকে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? এই যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চেয়েছে, এই প্রশ্ন তুমি কিভাবে সলভ করবে বলো। দেখো এইখানে স্যারেরা তোমাকে এইখান থেকে একেবারে এই যে 6 বছর পূর্বে এইখান থেকে পুরোটা এই যে এই সম্পূর্ণ ক্লু যে দিয়েছে এতটুকু, এই বাকিটুকু তোমাকে কনফিউজড করার জন্য স্যারেরা এই প্রশ্ন দিয়েছে। পিতার বয়স যদি 4 গুণ হয় তাহলে এখানে বলা হয়েছে বর্তমান অনুপাত, বর্তমান অনুপাত কত? বর্তমান অনুপাত এই যেটা, ঠিক আছে। পুত্রের বয়স যদি এটা হয়, পুত্রের বয়স যদি এক্স হয়, পিতার বয়স হবে 4x, সো 4 গুণ। আমরা এই যে এ নাম্বারটাই অ্যান্সার ধরতে পারি। ঠিক আছে, আবার এখন দেখো তোমরা বলবা যে বি নাম্বারটা অ্যান্সার কেন হইল না? বি নাম্বারটা অ্যান্সার হবে না, কেননা আমাদের বি নাম্বারে বলা হয়েছে, দেখো পিতার বয়সটাকে সামনের দিকে বলা হয়েছে, পুত্রের বয়স শেষের দিকে বলা হয়েছে। যদি বলা হতো পুত্রের বয়স পিতার বয়সের 4/1 এরকম হলে তাহলে আমরা এই যে বি নাম্বারটা অ্যান্সার দিতাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে। আচ্ছা এই দেখো এখন আমাদের লেকচার 4 নাম্বার লেকচার শুরু হলো। 4 নাম্বার লেকচারের 1 নাম্বার ধরনে রয়েছে, আমরা ধরন নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তো প্রত্যেকটা ধরনে আমরা 2টা করে এমসিকিউ তোমাদের রাখার চেষ্টা করেছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো সূচকের সাধারণ সমস্যা যেগুলো আছে, তোমাদের হাতে যে কোনো একটা বই বা আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটা যদি থাকে সেই বইয়েরও তোমরা আলোচনা দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো প্রশ্নের মধ্যে বলা হয়েছে 3x, তারপর হচ্ছে 3x এর মান কত? এটার মান কত হবে তোমরা বলতে পারবা? দেখো সূচকের সাধারণ সমস্যা, সূচক বলতে আসলে কি বোঝায়? আমরা সূচক লগারিদমের ম্যাথ 9ম 10ম শ্রেণীতে পড়েছি যে কোনো একটা রাশি তার উপরে যে মানটা সেটা হচ্ছে সূচক বা সুপারস্ক্রিপ্ট, ইংলিশে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর নিচে যদি থাকে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা লগের ক্ষেত্রে থাকে আর কি। আচ্ছা তো এইখানে কিন্তু এই যে বেজ হচ্ছে আমাদের 3 এবং সূচক হচ্ছে আমাদের, সূচক কি এই যে x। ওকে, এরকম প্রশ্ন থাকলে তুমি কিভাবে সমাধান করবা? দেখো আমাদের যে নিয়ম রয়েছে যে বেসগুলো যদি একই হয়, এবং বেসগুলো যদি একই হয় তাহলে আমরা বেসগুলো কমন নিব। ঠিক আছে, বেস হচ্ছে 3, কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের এই যে এক্স রয়েছে 3টা, সো আমরা এগুলো কি করব? আচ্ছা এখন কমন নেওয়ার, আচ্ছা আমি যেটা বুঝেছি প্রশ্নটা খুব ভালোভাবে আমি লক্ষ্য করিনি। দেখো এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, ঠিক আছে, এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, সো প্লাস দেওয়া আছে, এখানে কিন্তু গুণ বা ভাগ দেওয়া নাই। সো এটাকে তুমি কি করবা, 3টা 3x দেওয়া আছে, তার মানে 3টাই 3x দিলা। দেওয়ার পরে এটার উপরে পাওয়ার কি আছে 1, এটার উপরে আছে x, তাহলে তো এখন কিন্তু গুণ আছে, এখন কিন্তু আমাদের মাঝখানে গুণ রয়েছে। সো এখন তুমি এই যে বেসগুলো এখানে 3 এখানেও 3, বেসগুলো তুমি কমন নিলা, নেওয়ার পরে 1 প্লাস এক্স হয়ে যাবে, কেন এটার উপরে 1 আছে এখানে এক্স আছে, পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। সো এটা হবে আমাদের 3x + 1, এই যে আমাদের সি নাম্বারটাতে এটা অ্যান্সার আছে। ঠিক আছে, আচ্ছা
এরপরে দেখো আমাদের সূচকের সাধারণ সমস্যার মধ্যে আরেকটা প্রশ্ন রয়েছে। এই যে এগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি একটু ব্যাখ্যা করে করে এটার ভাগ কি হবে, তো এটার ভাগ তুমি কি দিবা, যে এইখানে তুমি এইখানে তুমি আহ এখানে তুমি 16কে ভাঙ্গো, 4-এর উপরে যদি স্কোয়ার দেওয়া যায় বা 2-এর উপরে যদি 4 দেওয়া যায়, এটা কত হয় দেখো তো। 2-এর উপরে যদি 2-এর উপরে আমি 4 দেবো, এটা আচ্ছা কেটে দেই। 2-এর উপরে 4, তারপরে উপরে কত আছে 3/4, নিচে 2-এর উপরে 4 গুণন হাফ, তাহলে আসবে কত, উপরে হচ্ছে 2-এর উপরে এই যে 4 এবং এই 4 কেটে গেল, 2-এর উপরে আছে 3, নিচে আসবে হচ্ছে এই 2, এখানে 2 কেটে গেল, 2 থাকে, শুধু 2 থাকে, 2-এর উপরে 2 থাকে, 2-এর উপরে 2। এখন আমরা এই যে বেসগুলো এক করে ফেলি, এই যে বেসগুলো এক করলে 3-এর উপরে আমাদের 3-এর উপরে থাকে এখানে 2, তাহলে 3 এবং 3 থেকে -2 করলে 2, এর উপরে আসে 1, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে এই যে 2। ঠিক আছে, অ্যান্সার 2। আচ্ছা, এরপরে দেখো সূচকের 3 নাম্বার যে ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে সূচকের মান নির্ণয়। মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখি আমরা কিভাবে মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত তোমার এই এক্স এর মান নির্ণয় করতে বলা হয়, এক্স এর মানটা নির্ণয় করতে বলা হয়। এখানে দেখো বলা হয়েছে যে 8-এর উপর দেওয়া আছে 2x + 3, আবার এখানে দেওয়া আছে 2 এর উপরে 3x + 6। তো এখান থেকে আমরা কিন্তু ভেঙে ভেঙে নিব। এটা থেকে আমরা দেখি নেই, 2 এর উপরে যদি 3 দেওয়া যায় ইন্টু 2x + 3, ওকে, ইকুয়াল 2 এর উপরে এখানে আমাদের 3x দেওয়াই আছে +6। সো আমাদের সূচক যেহেতু একই, সূচকটা আমরা তুলে দিই, দিলে কি হবে 3x, আচ্ছা আমরা গুণ করে দিই, 6x + 9 ইকুয়াল 3x + 6, বা 6x মাইনাস এখানে 3 ইকুয়াল 6 মাইনাস 9, ওকে, বা এখানে 3x ইকুয়াল -3, তাহলে কত আসবে এখানে দেখো তো, x -1 আসবে না, এখানে -1 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে জাস্ট তোমরা একটা সমীকরণে ধরে জাস্ট তোমাদের সমাধানটা করে ফেলবা। এরপরের যে প্রশ্ন সেটাও একই ধরনের প্রশ্ন, যে সূচকের মান নির্ণয়। সূচকের মান নির্ণয়ের জন্য আমাদের যেই ধরনটা রয়েছে সেটা, ওকে। আচ্ছা আমি একটু চেক করে দেই যে আমাদের রেকর্ড, ওকে একটু চেক করছি, আমাদের অলরেডি 11 মিনিট হচ্ছে, আমাদের চলছে, রেকর্ড চলছে। আচ্ছা দেখো এখানে যদি বলা হচ্ছে যদি a পাওয়ার 3 পাওয়ার a 3 পাওয়ার b ইকুয়াল এত হয়, তবে a ও b এর মান কত, a ও b এর মান বলছে, তার মানে 3 গুণন পাওয়ার a 3 পাওয়ার b ইকুয়াল 3 পাওয়ার 100, বা আমরা এখানে 3 আচ্ছা এগুলো আমরা যোগ করে দেই, দেব। যদি এখানে a প্লাস b ইকুয়াল হয় আমাদের 3 এর উপরে 100, বা আচ্ছা এখানে আমাদের গড় নির্ণয় করতে বলা হয়েছে। সো আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে এটা a এবং b এর মান বের করব কিভাবে আলাদা, গড়ের মান বলছে তো, ওকে আমি দেখতেছি। দেখো এখানে আমাদের সূচক বেদ যেহেতু একই মিলে গেছে, সো a প্লাস b ইকুয়াল 100 হবে। ঠিক আছে, বা এখন a প্লাস b ইকুয়াল 100 যদি হয়, এখানে বলেছে গড় নির্ণয় করতে, সো 100কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 50। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা এইভাবে খুব সহজেই কিন্তু এটার সমাধানটা করতে পারি। ঠিক আছে, যে আমাদের এখানে গড় নির্ণয় করতে বলছে তো, সো এই যে দুইটা মানকে আমরা যে 2 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু দুইটা রাশি আমাদের। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমাদের 5 নাম্বার লেকচারের যে ধারাটি ছিল, ধারা নামক যে অধ্যায়, ধারা বা এটাকে তুমি অনুক্রম হিসেবে দেখতে পারবা, বিভিন্ন বইয়ে অনুক্রম পাবা। ঠিক আছে, অনুক্রম, ধারা বা অনুক্রম।
এই ধরনের প্রশ্ন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বা গাণিতিক বুদ্ধিমত্তা ভর্তি পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে প্রথম ধরন যেটা সেটা হচ্ছে যে গড় নির্ণয় সমান্তর ধারা আমরা আলোচনা করতেছি। ধারা তো দুই প্রকারের, তাই না? ধারা দুই প্রকারের, এক নম্বর হচ্ছে কি সমান্তর ধারা, দুই নাম্বার সেটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। এটাকে আমরা আবার সমানুপাতিক ধারাও বলি। সো এই ধারার ক্ষেত্রে তোমাদের আমি গত ভিডিওতে জাস্ট রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে যেহেতু তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি, সো রুলসগুলো খুব বেশি আমি দেখাচ্ছি না, তবে আমরা আলোচনার মধ্যে রুলসগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে আমাদের স্বাভাবিক ক্রমিক নাম্বারগুলো আছে তার গড় নির্ণয় করো। এই যে ধারার মধ্যে গড় নির্ণয়ের প্রশ্ন কিন্তু খুব চলে আসে সহজেই। সো এই যে যখন আমাদের ক্রমিক সাধারণ সংখ্যার গড় নির্ণয়ের গড়ের কথা বলা হবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার আমাদের গড় নির্ণয়ের কথা বলা হবে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। প্রথম সংখ্যা 1 শেষ সংখ্যা কত 100 ভাগ 2 কত আসবে 101 ভাগ 2 আসবে হচ্ছে 50.5। কোথায় আছে এই যে 50.5 বা 50, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার স্বাভাবিক ভাবে গড় নির্ণয় করার যে সূত্রটা, সেটা তোমরা এই সূত্রটা ইউজ করে তোমরা এই গড় নির্ণয় করতে পারবা। ওকে আচ্ছা, এরপরে যে প্রশ্ন সেটা তোমরা একটু ভিডিও পজ করে তোমাদের অ্যান্সার গুলো করে ফেলো কমেন্টের মধ্যে। যদিও আমার ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হবে, আমি যতটা ভাবতেছি যে আমি অনেক আগেই তোমাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি শারীরিক অসুস্থতার কারণে। ওকে, এরপরে দেখো এই প্রশ্নটা একটু লক্ষ্য করো। বলা হয়েছে যে 1, 5, 9 শেষে 81 এই সংখ্যাগুলোর গড় কত? এই যে গড় কত বলো তো? এই যে 1, 9, 5 সংখ্যাগুলোর গড় কত? গড় নির্ণয়ের জন্য তোমাকে কি করতে হবে? 1 এবং 81 ভাগ 2 কত হবে? 42। সরি 42 না, 41 হবে। 41 দুগুণে 82 হবে। এই যে 80 না, এখানে 81 হবে। হ্যাঁ 81 যোগ 1 হচ্ছে কত? 82 কে 2 দ্বারা ভাগ করলে 41 আসে, অ্যান্সার হবে এটা। তো যদি স্বাভাবিকভাবে হয় এবং সেটা ধারাবাহিক ক্রমিক সংখ্যা হয়, সেটার গড় নির্ণয়ের ক্ষেত্রে তুমি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দিবা, ভাগ 2 দিবা, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো ধারার 2 নাম্বার ধরন n-তম পদের মান নির্ণয়। n-তম পদ যখন নির্ণয় করবা তখন তোমরা কোন সূত্রটা ইউজ করবা বলো তো? a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে n-তম পদ যখন আমরা নির্ণয় করব, n-তম পদ যখন আমরা নির্ণয় করব তখন এই ধরনের আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা বলা হয়েছে দেখো যে যদি একটি গাণিতিক ধারার প্রথম 3টি পদ হয় 30, 33, 36, তবে 40তম পদ 30 যোগ বা কোমা দিয়ে তুমি আলাদা করতে পারো, ঠিক আছে। 30, 33, তারপরে 36, তারপরে এই ধারাবাহিকভাবে চলতে চলতে বলা হচ্ছে 40তম পদ। 40তম পদ কত? 40তম পদ। আচ্ছা আমাদের কি করতে হবে? প্রথমে এর মান নির্ণয় করতে হবে। এ হচ্ছে আমাদের প্রথম পদ, প্রথম যেটা পদ সেটা হচ্ছে 30, সাধারণ অন্তর ডি। এগুলো তোমরা নবম দশম শ্রেণীতে অনেক পড়েছো, জাস্ট তোমাদের রিমাইন্ড করার জন্য এটা করা। 33 থেকে 30 কত আসবে? 3। ওকে, ডি এর মান 3 পাইলাম। এখন n-তম পদ মানে 40তম পদ, এর মান কত? 30 যোগ 40 বিয়োগ 1 ইন্টু ডি। ডি এর মান হচ্ছে 3 বা প্লাস 3, 9 গুণন 3। এটার মান কত আসবে? 30 যোগ আমাদের এখানে রয়েছে 3 লং 27
আর 3 3 9, 117 আর 30 হচ্ছে 147। সরি, এখানে আমাদের হয়তোবা একটু ভুল হয়েছে। 40তম পদ, 40তম পদটি কত? 40তম পদ হবে 30 থেকে যদি আমরা 40তম পদ ধরি, আচ্ছা আমাদের এটা ঠিক আছে, ওকে, সব ঠিক আছে। আমাদের অপশন বসাতে হয়তো ভুল হয়েছে, অপশনগুলো অনেকগুলো এমসিকিউ একসাথে অপশন মিলানো হয়েছে, যার কারণে এরকম হতে পারে। 40 থেকে তারপর আমরা দেখছি। ওকে, 40তম পদ, 40 39, 3 লং 27, 27 2, 3 3 9 আর 2 হচ্ছে 11। ওকে, আমাদের অ্যান্সার হবে 147। ঠিক আছে, এখানে আমাদের অপশন হয়তো একটু ভুল আছে, 147 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 147 অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা আরেকটা প্রশ্ন দেওয়া আছে এখানে, 1 5 9 13, দশম পদটি কত বা দশম সংখ্যাটি কত? এটা তোমরা এইভাবে করতে পারো, একের পরে আছে কত 5, তারপরে আছে 9, তারপরে তার মানে 4 করে বাড়ছে না, 4 করে বাড়ছে। এইভাবে তোমরা মুখে মুখে হিসাব করতে পারো, আবার তোমরা এরকম ভাবে ইয়েতে করতে পারো। ঠিক আছে, n-1 ইন্টু ডি। এখানে এ হচ্ছে 1, প্রথম পদ, প্রথম পদ হচ্ছে এ। n এর মান কত? 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, গুণন ডি এর মান হচ্ছে 4, 4 লং 36, একে 37। ঠিক আছে, এই যে আমাদের ডি হবে অ্যান্সার। তো এই যে nতম পদ, এটার খুব সহজেই তোমরা বের করতে পারো জাস্ট এই সূত্রটা ইউজ করি। আচ্ছা, এরপরে দেখো যে ধারার সমষ্টি নির্ণয়, সমষ্টি যোগফল, একটা নির্দিষ্ট ধারা দেওয়া থাকবে, সেই ধারার যোগফলটা তোমাকে নির্ণয় করতে হবে। যেমন এখানে বলা হয়েছে 1 2 3 4, এটা হচ্ছে স্বাভাবিক যে যোগফল থাকে সেটা নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে ধারার সমষ্টি নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n+1/2। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করলেই তোমরা খুব সহজে এটা বের করতে পারবা, অথবা তোমরা চাইলে বিস্তারিত করতে পারো। এটা হচ্ছে সংক্ষিপ্ত রুলস, সংক্ষিপ্ত পরীক্ষার হলে তো সংক্ষিপ্তই ইয়ে করতে হয়। 99+1, এটা হচ্ছে 100/2, 99 গুণন এখানে কত আসবে? 100কে 2 দিয়ে ভাগ করলে 50। আচ্ছা, এটাকে তুমি গুণ করে দিলে কত আসবে অ্যান্সার? 99 গুণন 5, 5 নং 45-এর 5 হাতে থেকে 4, 5 নং 45 আর 4 হচ্ছে, আচ্ছা 49 50, 49 50, এটা অ্যান্সার কোথায় আছে? 49, এই যে এই নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। অথবা তুমি আরেকটা ধরনের আমি তোমাদের বুঝাই দিই, আগে তোমার এই যে nতম পদ নির্ণয় করতে হবে, যে কততম পদ আসার পরে হচ্ছে 99 হয়েছে। কততম পদ আসার পরে, ধরলাম nতম পদ আসার পরে এত হয়েছে, তো a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল 99। এখান থেকে n এর মানটা বের করবা, a হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু ডি এর মান হচ্ছে 1 ইকুয়াল 99, বা এখানে তুমি n-1 ইকুয়াল আসবে কত? 98, বা n এর মান আসবে কত? ও সরি, এখানে ওকে ঠিক আছে, n এর মান আসবে 99। ঠিক আছে, এটা n এর মান তো 99। আচ্ছা, এরপরে তোমার মানে 99 বার লাভ দেওয়ার পরে 99 হয়েছে, তার মানে এখানে তো পার্থক্য 1 করে, তাই না? আচ্ছা, এখন এটার সমষ্টি নির্ণয় করতে গেলে তোমার এই যে n/2 প্লাস 2a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্র ইউজ করতে হবে তোমাকে। এই সূত্র ইউজ করলে তুমি অ্যান্সার করতে পারবে, কিন্তু অনেক বড় হয়ে যাবে। তুমি এটা জাস্ট সরলীকরণ করে বের করবা, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এরকম ভাবে যখন থাকবে তখন তুমি আগে এই ধরনের এইভাবে ইয়ে করে তুমি আগে n এর মানটা নির্ণয় করবা। n এর মান নির্ণয় করার পরে
তারপরে ওই মানটা ধরে তুমি তখন এই যোগফল নির্ণয়ের সূত্র ইউজ করে তুমি যোগফল করবে। আর যদি তোমার মনে চায় এই রুলসটা ইউজ করে খুব সহজেই সংক্ষিপ্ত করে তুমি তোমার অ্যান্সারটা তুমি করে ফেলতে পারবা, সংক্ষিপ্ত। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো যে ধারার সমষ্টি নির্ণয়, সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়, সমান্তর ধারায় কিন্তু আমরা আটকে আছি। দেখো এই যে এইখানে একটা কাহিনী আছে 1, 5, 9 আবার 81, এটার মান কি আসবে? কি করতে পারো, ধারাবাহিকভাবে যদি থাকে n+1/2, দেখি এরকম আসে কিনা। আমার মনে হয় না এরকম অ্যান্সার হতে পারে। 81, এখানে আছে 82/2 কত আসবে? 41। 41কে 81 দিয়ে গুণ করলে কত আসে? 81 দিয়ে গুণ করলে আসবে 41, 8 432। আমি এটা গুণ করে দিচ্ছি আর কি। এখানে 3, এখানে 3, 3321। ওকে, আমাদের এটা হচ্ছে না, এটা আমাদের অ্যান্সার হবে না, এইভাবে আমাদের অ্যান্সারটা আসবে না। কি করতে হবে তুমি আগে বুঝো জিনিসটা, আমি আমার মতো করে এখন তোমাকে একটু বুঝাই। দেখো এই ধরনের প্রশ্ন এরকম যদি আসে, আমি একটু আগে তোমাকে বললাম না যে কতবার লাফ দিয়ে কতবার লাফ, এক লাফে আসছে কত 5, দ্বিতীয় লাফে 9, তৃতীয় লাফে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে কতবার লাফ দিয়ে আসছে হচ্ছে এই 81, সেটা তোমাকে বের করতে হবে। এখানে a = 1, d = কত 4, 5 থেকে 1 বিয়োগ করলে 4। ওকে, এরপরে আমরা a + n-1 * d = 81, যেহেতু n তম পদ হচ্ছে আমার এটা, তো n এর মানটা আমি বের করি আগে। কতবার লাফ দিয়ে n/l, এটাকে l ধরি, যে এতবার লাফ দিয়ে আমাদের আসছে এই মানটা। ওকে, l ধরলাম। সো 1 + 4l - 4 = 81, বা এখানে 4l-টা আমি রেখে দিয়ে বাকিগুলো আমি পার করে দিই, -1 + 4, বা 4l ওইটাই থাকলো। 81 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এখানে 84 আসবে। ঠিক আছে, 84 আসবে। ওকে, বা l = কত আসবে? 4। 84কে 4 দিয়ে করলে 21 আসে মনে হয়, 21। ওকে, 21 আসবে, l এর মান আসছে 21। এখন এই যে l এর মান যে 21 আসলো, n তম পদ বা l তম পদ, এটার মান 21 আসছে, তার মানে 21 তম পদের সমষ্টি n/2 প্লাস, যতটুকু মনে আছে প্লাস না, সরি, এখানে গুণ হবে 2a + n-1 * d, বা 21/2। এখানে যেহেতু আমাদের যোগফল চাইছে, তাই না? সো আমরা এইভাবেই সেটার সমাধান করতে পারি। দেখো তোমরা অনেকেই আছো যে এই জিনিসটা বুঝো না, কিন্তু একটু মাথাটা খাটালেই তুমি বুঝতে পারবা। 21/2 গুণন, এখানে আসবে 2 + 80, 82 আসবে। 82, এখানে আসবে কত? আচ্ছা, আমাদের মান তো ওইটাই আসলো, মান তো ওইটাই আসছে। ওকে, তাহলে আমাদের ওইটাই ঠিক ছিল। 82 2 দ্বারা বিয়োগ করলে আমাদের 41 আসে। 41 এবং 21 গুণ করলে কত হয়? 41 গুণন 21। আমরা একটু আগে কি এটাই গুণ করছিলাম? 1 41 82 168। ওকে, আমাদের এই যে অ্যান্সার হয়ে গেছে, বি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, 861। সো তোমরা এইভাবেই এটার অ্যান্সার করবা। প্রথমে n তম পদের মানটা বের করবা, ওই তম পদের বের করার পরে সেটার সমাধান করবা। ঠিক আছে, সি ইউনিটে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, খুব সহজেই সেটা সমাধান করা যায় না। ওকে, এরপর হচ্ছে ধারার, আমাদের গুণোত্তর ধারার প্রশ্নগুলো আমরা সমাধান করব। দেখি কি প্রশ্ন দেওয়া আছে। দেখো, একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি হচ্ছে
20। এই যে nতম পদ নির্ণয় করার পদ্ধতি দেখো, তৃতীয় পদটি হচ্ছে 20 এবং ষষ্ঠ পদ হচ্ছে 160। প্রথম পদটি কত? প্রথম। আচ্ছা, গুণোত্তর ধারার nতম পদ এর সূত্রটা তোমার যে জানা আছে নিশ্চয়, যে এ আর n মাইনাস ওয়ান, এ আর n মাইনাস ওয়ান। এ হচ্ছে তোমার প্রথম পদ এবং আর হচ্ছে তোমাদের এই সাধারণ যে অনুপাত রয়েছে সেটা হচ্ছে তোমার আর। ঠিক আছে। আচ্ছা দেখো, তৃতীয় পদ যদি হয় তাহলে আমাদের প্রশ্ন মতে কি আসে, যে তৃতীয় পদ এ আর 3 মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের 20 বা এটাকে আমরা লিখতে পারি এ আর স্কোয়ার ইকুয়াল 20। ওকে, এটা আমরা 1 নাম্বার সমীকরণ ধরি। আচ্ছা, 2 নাম্বার আমরা দেখি ষষ্ঠ পদ এ আর 6 মাইনাস ওয়ান ইকুয়াল 160 বা এ আর 5 ইকুয়াল 160। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ ধরি। ওকে, আচ্ছা 2 নাম্বার সমীকরণ আমরা ধরলাম। ধরার পরে দেখো এখানে আমরা এটা এবং এটা ভাগ করে, এই যে 2 নাম্বার সমীকরণ 1 নাম্বার সমীকরণ ভাগ করে দেই। ভাগ করে দিলে কত আসবে? ভাগ করে দিলে আসবে হচ্ছে আমাদের এ আর 5 এ আর স্কোয়ার 160 ভাগ 20, 0 0 কাটা, এখানে এ কাটা, আর এখানে সূচকের নিয়মে আর কমন নিলে 5, এখানে 3 আসবে, ইকুয়াল আসবে কত দেখো 8, এখানে আসবে 8 ইকুয়াল 2 এর উপরে 3। আচ্ছা দেখো 2 এর উপর 3 আমার সূচক এবং এই সূচক এবং এই সূচক কেটে গেল। সো যদি কেটে যায় তাহলে আর এর মান কত আসলো? আর এর মান আসছে 2। আর এর মান আসলো 2, তাই না? এখানে 2টা থেকে যাচ্ছে, আরটা থেকে যাচ্ছে, আর এর মান আসছে 2। এটা যদি বুঝতে না পারো তাহলে তুমি আমার আগের ভিডিওগুলো দেখে আসো। আচ্ছা, এরপরে তোমরা ভিডিওর মাঝখানে পজ করবে। আমি কিন্তু তোমাদের একটু বিরতি দিয়ে আবার ক্লাস শুরু করেছি, তোমরা বুঝতে পেরেছো কিনা। আমাদের একটানা ক্লাস নেওয়া সম্ভব হয়নি, যার কারণে লেট হচ্ছে। আচ্ছা, আর এর মান আসলো কত? 2। এখন আর এর মানটা কি বলেছে, প্রথম পদটি কত? আর এর মানটা যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিই। এই যে একটা সমীকরণ এ আর স্কোয়ার ইকুয়াল 20। সো আর এর মান যদি 2 হয়, আর এর মান 2 এর উপর স্কোয়ার ইকুয়াল 20 বা এ এর মান কত হবে? 20 ভাগ আর এর মান 4 আসবে 5। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে 5। এর মান হচ্ছে প্রথম পদ। হ্যাঁ, কোনো ধারার প্রথম পদে হচ্ছে এ। ঠিক আছে, খুব সহজে করতে পারবা কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, এরপরে দেখো গুণোত্তর ধারার nতম পদ নির্ণয়ের জন্য আরেকটা ম্যাথ আমাদের এখানে দেওয়া রয়েছে। লেকচার 5, আমরা লেকচার 7 পর্যন্ত আজকে আলোচনা করে শেষ করব ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে যদি থাকো তাহলেই সম্ভব হবে। দেখো nতম পদ, গুণোত্তর ধারার nতম পদ নির্ণয় 2 4 8 16 ড্যাশ 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 ড্যাশ। এই ধারাটির কততম পদ হচ্ছে 128। আহা, দেখো এখানে আমরা এর মানটা আমরা বের করে নিই। দেখো আমাদের এই যে এর মান, আমরা এখানে জায়গা যেহেতু কম পাওয়া যায়, এর মান আমরা এখানে লিখে দিচ্ছি। আর এর মান কত আসবে? আর এর মান হচ্ছে 4 ভাগ 2 আসবে কত? 4 ভাগ 2 হচ্ছে 2। আর এর মান 2 2 করে পেলাম। আচ্ছা, আমরা ধরি যে x-তম পদের মান, x-তম পদ ইকুয়াল 128 বা x-তম পদ মানে a প্লাস x মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 128 বা এর মান হচ্ছে 2 প্লাস x মাইনাস 1 ইন্টু ডি এর মান 2 ইকুয়াল 128 বা 2, বা এটা আমি পার করে নিই, 2x মাইনাস 2 ইকুয়াল 126 কেন? এই যে এখানে যে 2টা আমি কেটে দিলাম, এই যে 2 এই পাশে এসে বিয়োগ হয়ে গেল, বা
2x ইকুয়াল 2x ইকুয়াল কত আসবে 126, এটা মাইনাস আছে এই পাশে এসে প্লাস হয়ে যাবে, 26-এর জায়গায় 28 হয়ে গেল, বা x ইকুয়াল 128 ভাগ 2 ইকুয়াল কত আসবে? আচ্ছা এখানে 128 না শুধু 28 হবে? আচ্ছা দেখি আমি এখানে ম্যাথ কোথাও কোনো ঝামেলা, আচ্ছা এটা তো গুণোত্তর ধারা, আমি সমান্তর ধারার কেন আমি ইউজ করতেছি? আহা আহা, দেখো আমি সমান্তর ধারা করে ফেলছি। আচ্ছা অনেকগুলো ম্যাথ একসাথে করতে করতে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি সমান্তর ধারা দিয়ে শুরু করে ফেলছি। আচ্ছা ধরি, আচ্ছা আমরা ধরি ধারাটির এক্স তম পদ ইকুয়াল 128, বা এক্স তম পদ যদি হয় এ আর এক্স মাইনাস 1 ইকুয়াল 128, বা এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 2, এক্স মাইনাস 1 ইকুয়াল 128, বা 2 পাওয়ার এক্স, কিন্তু এটা এক্স মাইনাস 1 ইকুয়াল 28 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে তোমার 64, না 64, বা 2 পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল 2 এর উপরে কত দিলে 64 আসে দেখো তো? 2 এর উপরে 6 দিলে হয়, 2 এর উপরে 6 দিলে, আচ্ছা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, ওকে 1 2 3 4 5 6, 6 দিলে পারে হয় 6, বা এখন আমাদের ভিত্তিগুলো এক হয়েছে, ভিত্তিগুলো আমরা কেটে দেই, x মাইনাস 1 ইকুয়াল 6, বা x ইকুয়াল 6 প্লাস 1 ইকুয়াল 7, 7তম পদ হচ্ছে আমাদের এই 128, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো আমাদের মধ্যবর্তী পদ নির্ণয়, আমাদের গুণোত্তর ধারার মধ্যবর্তী পদ, এই যে দেখো এখানে প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ দেওয়া নাই, চতুর্থ পদ দেওয়া আছে, এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব বা ওয়াই এর মান নির্ণয় করব, এই যে মধ্যবর্তী পদ এইগুলো আমাদের নির্ণয় করতে হবে, কিভাবে করব? আচ্ছা তোমরা ভিডিওটা একটু পজ করো, পজ করে একটু দেখো যে কিভাবে সেটা সমাধান করা যায়। আচ্ছা দেখো এই যে আমাদের এখানে দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, তাই না? আমাদের প্রথম পদ কিন্তু এ দেওয়া আছে, প্রথম পদ এ ইকুয়াল কিন্তু 5, এ ইকুয়াল কিন্তু 5, এই যে এটা কিন্তু প্রথম পদ, এটা কিন্তু প্রথম পদ এ। দ্বিতীয় পদ যদি হয় এ আর 2 মাইনাস 1 ইকুয়াল এ আর, এই যে 2 থেকে 1 বাদ দিল 1, এটা কিন্তু দ্বিতীয় পদ আমাদের, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ এই জন্য আমি 2 ধরেছি, দ্বিতীয় পদ এ আর ইকুয়াল এক্স, ওকে। আবার আমাদের এখানে দেখো চতুর্থ পদ, তৃতীয় পদ আমরা এখানে ধরে দেই, তৃতীয় পদ এ আর 3 মাইনাস 1 ইকুয়াল এ আর স্কোয়ার ইকুয়াল ওয়াই, ঠিক আছে? এটা আমাদের এই দুইটা আমাদের সূত্র, আমরা যখন সলভ করব তখন এটার আমরা যখন আর এর মান পাবো তখন কিন্তু আমরা এটা ইজিলি বের করতে পারবো। আচ্ছা 135 হচ্ছে এ আর 4 মাইনাস 1, মানে চতুর্থ পদ 135, বা এর মান হচ্ছে 5 গুণন আর কিউব ইকুয়াল কত আসবে 135 ভাগ, আমি এই যে 5টা কেটে দিয়ে এখানে ভাগ করে দিলাম, কত আসবে 135কে তুমি যদি কি দিয়ে ভাগ করবা, 135কে 5 দিয়ে ভাগ করলে কত আসে, 5 বিশং হচ্ছে 125, না 100, 5 বিশং 100, 5 25-এ 125, 5 30-এ 125, 100, 5 25-কে হয় 125, হ্যাঁ, বা আমরা এটাকে ভাগ করে দিই, এত ভেজাল করার দরকার নেই, আমরা ভাগ করে দেই, পরীক্ষার হলে এত ভেজাল কইরো না, 5 দুগুণে 10, 10 এখানে আসবে হচ্ছে 3 27, ঠিক আছে?
5 7 35, ঠিক আছে না? 5 7 35, 27 আসে। ওকে, আমার 27 আসে। এখন আর নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। আর এর উপরে আছে 3, আর এখানে আছে 3 এর উপরে যদি আমি 3 দিই তাহলেই হয়ে যায়। তো আমাদের আমাদের সূচক একই হয়েছে, ভিত্তিগুলো আমরা নিয়ে নেব। ভিত্তিগুলো কি হলো? তাহলে আর এর মান আসলে 3। এখন আমরা এর মান পেয়েছি, 3 এর মান পেয়েছি। এখন আমরা এই যে x এর এবং y এর মান খুব সহজেই পাবো। x এর মান এখানে দেখো, আর এর মান হচ্ছে 5, আর এর মান আছে 3, এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 5 3, গুণ করলে আসে 3 5 15। ওকে, আমাদের প্রথম মানটা হচ্ছে 15। সো আমাদের অ্যান্সার এ এবং সি যে কোনো একটা হতে পারে। এখন দেখো যে এটার মান কি, এখন দেখো 5 গুণন 3 এর উপর স্কোয়ার দিলে 9, 5 নং 45, কত আসবে? 45, এটার মান আসবে 45। সো এই যে এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ম্যাথ করতে করতে হাঁপিয়ে গেলাম। ওকে, এরপরে আমরা পরের একটা প্রশ্ন দেখো, মধ্যবর্তী পদ নির্ণয়। এটা তোমাদের কাজ দিলাম, এটা তোমরা সমাধান করবা। এটা তোমাদের কাজ দিলাম যেভাবে, প্রথমে এর মান এ, প্রথম পদ হচ্ছে এ, এটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের কততম পদ? 1 2 3 4 5, এটা 5 নম্বর পদ। 5 নম্বর পদ দেওয়া আছে কত? এ আর 5 - 1, তার মানে হচ্ছে 4, এ আর 4 ইকুয়াল এত। সো এ আর 4 ইকুয়াল 243 ভাগ, এখান থেকে তুমি এর মানটা বসায় দাও। এর মান হচ্ছে 3, এ পাওয়ার 4 ইকুয়াল 243, বা আর 4 ইকুয়াল 243 ভাগ 3। অতএব আর এর মানটা তুমি এখান থেকে বের করবা, করার পরে তুমি যে দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ এগুলো বের করে নিবা। ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ। এরপরে পরবর্তীতে আমরা দেখি এখানে লেকচার নাম্বার 5 এর সর্বশেষের যে ধরন, যতটুকু আমি জানছি যে সমষ্টি নির্ণয়, গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় করলে আমাদের ধারার যে মোট দ্বারা আমাদের ধরনগুলো ছিল সেগুলো আমরা জানতে পারবো। দেখো, 8টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে এই ধারাটির। এই ধারাটির 8টি পদের সমষ্টি নির্ণয় কিভাবে করবা? দেখো, সমষ্টি নির্ণয়ের একটা সূত্র রয়েছে। আমরা গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের জন্য একটা সূত্র ইউজ করি, a ইন্টু আর পাওয়ার n মাইনাস 1, এটা মাইনাস এখানে না, আর মাইনাস 1। ঠিক আছে, এই সূত্রটা ইউজ করি যদি আর বড় হয়, আর যদি 1 থেকে বড় হয়, 1 থেকে যদি আর বড় হয়, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এর মান হচ্ছে 2, এখানে আর এর মানটা আমরা নির্ণয় করি, 6 ভাগ 2 ইকুয়াল 3। তাহলে আর থেকে বড়, 1 থেকে বড় আর এর মান। সো আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো যে এ ইন্টু আর, এন এর মান কত? 8, 8টি পদের মান 8 - 1 ভাগ আর বিয়োগ 1, কত আসবে? এখানে দেখো তো, এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান হচ্ছে, আর এর মান কত পেলাম? 3, আর এর মান 3, 3 এর উপরে 8 - 1, এখানে 3 - 1, নিচে আসবে 2, এখানে 2 আর এখানে 2 কেটে দিলাম। ঠিক আছে, সো 3 এর উপরে 8, 3 এর উপরে 8, 3 এর উপরে 8 বিয়োগ 1, এই মানটা যেটা আসবে তার থেকে 1 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, 3 এর উপরে 8 দিয়ে তুমি গুণ করবা, একটার পর একটা গুণ করতেই থাকবা, গুণ করতেই থাকবা। এই যেমন যতটুকু তুমি পারো, 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 1 2 3 4 5 6 7 8, 3 3 9। ওকে, 3 লং 27, 3 27 কে 81। ওকে, এই পর্যন্ত আমরা পেলাম 81। এখানে 3 3 9, 3 লং 27, 3 27 কে 81, 81 এখন গুণ করে দেবা। 81 গুণ করলে কত আসে? 81 গুণ যদি করো তাহলে আসবে 81। তারপরে 8 দিয়ে যদি 8 1 কে 8, 28 64, কত আসবে দেখো তো? 1 8 8 16 আর 5,
সো 65 61 কোথায় আছে, অ্যান্সার খুঁজে বের করো। 61, ও আচ্ছা, 61 থেকে আমাদের আবার তো 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলে আসবে কত, 65 60। ঠিক আছে, 65 60 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা তোমরা সমাধান করবা। তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, আমি একটা করে সমাধান করে দিব আর বাকিটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা দেখো, এরপরে আমাদের 6 নাম্বার লেকচার, 6 নাম্বার লেকচারে কিন্তু ঐকিক নিয়ম রয়েছে। দেখো ঐকিক নিয়মের অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো, এটা একটু বাস্তব ধর্মী, বাস্তবের সাথে তোমার মিলাতে হবে। বাস্তব জ্ঞান দিয়ে তোমাকে চিন্তা করতে হবে। বাস্তব জ্ঞান দিয়ে তুমি যদি চিন্তা করতে পারো তাহলে ঐকিক নিয়মের ম্যাথগুলো তুমি সমাধান করতে পারবা। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে যে একটি হকি লিগে, জাস্ট একটা ফুটবল ম্যাচের মধ্যে খেলোয়াড় এই 87 জন খেলোয়াড় 7টি ভিন্ন দলে ভাগ হয়ে গেল। 7টা দল আছে আমার, 7টা দল আছে আলাদা আলাদা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দল আছে। এখন প্রতি দলে কমপক্ষে 12 জন করে ভাগ করে দেওয়া হবে। ভাগ করে দেওয়ার পরে কি বলছে, কমপক্ষে 12 জন করে খেলোয়াড় রয়েছে। যে কোনো একটি দলে সর্বোচ্চ সম্ভাব্য কতজন খেলোয়াড় থাকবে। আচ্ছা এটার অর্থ কি বুঝছো? এটার অর্থ হচ্ছে যে, আচ্ছা এটা কিন্তু এই যে কাজের ধরন, কাজ বিষয়ক যেই সমস্যাগুলো থাকে আমাদের, একজন ব্যক্তি কত দিনে কাজ করতে পারে, এই ধরনের প্রশ্ন, সেই জন্য এই প্রশ্নটা আমি কাজের ধরনের মধ্যে অ্যাড করেছি। দেখো অপশনগুলো একটু লক্ষ্য করো, বলা হয়েছে যে 87 জন খেলোয়াড় 7টি দলে ভাগ করে দেওয়া হবে। আচ্ছা 87 জন খেলোয়াড় 7টি দলে ভাগ করে দেওয়া হবে, তাহলে কত আসবে, 7 7 10 70, 7 7 10 70, 7 11 77, 7 12 কত হয়, 7 দুগুণে 14, 84 মনে হয়, 7 12 84। ওকে, 7 12 হচ্ছে আমাদের 84, এটা হচ্ছে 12 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে এটা চলে আসে। প্রত্যেকটা দলে তাহলে 7টা দলে কয়জন করে যাবে, 12 জন করে খেলোয়াড় যাবে। 12 জন করে যাওয়ার পরে এই যে 84 হলো, 84 হলো আমাদের, 12 জন করে যাওয়ার পরে 84 জন হলো। 87 থেকে এই 84 জন বিয়োগ করলে আরো 3 জন এক্সট্রা থেকে যায়। সেই 3 জন কে কে জানো? 3 জন হচ্ছে, একজন তুমি, একজন হচ্ছে আমি, আর একজন হচ্ছে আমাদের যে এই ভিডিও করার জন্য বা এই ক্লাস নেওয়ার জন্য যে হেল্প করতেছে সে একজন। এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে যে ভিডিও করতেছে সে। যাই হোক দেখো, এই 3 জন কিন্তু একটি দলে চলে যাবে, তার মানে 12, যেই দলে 12 জন, প্রত্যেক দলেই 12 জন করে আছে, 12 জনের সাথে আরো এই 3 জন যোগ করা হবে, তাহলে কত হবে, 15 জন। বলা হয়েছে যে সর্বোচ্চ একটি দলে কতজন খেলোয়াড় থাকতে পারবে, একটা দলে 15 জন থাকতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ যে কোনো একটা দলে 15 জন থাকবে, আর বাকিগুলোতে 12 জন করে থাকবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাবে, আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এরপরে আমাদের কাজ বিষয়ক একটি সমস্যা রয়েছে, সেই সমস্যাটা একটু লক্ষ্য করো, যে এখানে বলা হয়েছে যে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে। এখানে আমরা ইনফরমেশনগুলো একটু নিব। 10 জনে করতে পারে একটা কাজের অর্ধেক 7 দিনে, ওই কাজটি 5 জনে করতে কতদিন সময় লাগবে? খুব সহজ প্রশ্ন, তাই না? আচ্ছা পরীক্ষার হলে এটা পাইলে তো মাথা নষ্ট হয়ে যায়। 10 জনে, আচ্ছা আমরা লিখি, 10 জনে একটি কাজ এর অর্ধেক করতে পারে 7 দিনে। 7 দিনে, ওকে, এটা বিভিন্নভাবেই তুমি সলভ করতে পারবা। ওকে আচ্ছা, এখানে বলেছে ওই কাজটি, মানে সম্পূর্ণ কাজের কথা বলেছে, কিন্তু এখানে অর্ধেক করতে পারে। সো আমরা 5 জনে আগে অর্ধেক কাজ করতে কতদিন লাগে সেটা আমরা বের করব। 5 জনে একজনে করতে কতদিন সময় লাগে ওই কাজটি, 7 গুণন 10, মানে 70 দিন লাগবে। একজনে যদি করতে যায় ওই অর্ধেক কাজ 70 দিন লাগবে। ওকে, তো ওই অতএব একজনে যদি আধা কাজ করতে যায় 70 দিন সময় লাগবে, অর্ধেক।
অর্ধেক কাজ করতে গেলে, এই যে অর্ধেক কাজ করতে গেলে 70 দিন লাগবে। অতএব 5 জনে যদি ওই অর্ধেক কাজ করতে যায়, তাহলে 5 জনে যদি অর্ধেক কাজ করতে যায় 70/5 হবে, তাই না? 70/5। এখন দেখো এখানে একটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের অর্ধেক কাজ করতে কিন্তু সময় লাগতেছে এত দিন, 70/5 দিন, 70/5 দিন। ওকে, আচ্ছা, এখন এই কাজটা যদি সম্পূর্ণ করতে যায় ডাবল লাগবে না? মানে অর্ধেক কাজের অর্ধেক করতে গেছে সময় লাগতেছে 70/5 দিন। তো কাজের যদি সম্পূর্ণ কাজ করতে যায় এটার ডাবল লাগবে, এটার 2 গুণ লাগবে, ঠিক আছে? তো এটার সাথে 2 গুণ দিলে কত আসবে দেখো তো? 2 গুণ দিলে উপরে আসবে 140, নিচে আসবে 5। এটাকে ভাগ করে দাও, 140/5 আসে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, নিচে আসবে, এখানে আসবে 40, 5 আসতে 40, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার 28, অ্যান্সার হবে 28। ওকে, দেখো কাজ বিষয়ক সমস্যার পরে এবার খুব আলোচিত এবং তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে খুব বেশি আসে, সেটা হচ্ছে এই লেকচার 6 এর ঐকিক নিয়ম থেকে নৌকা স্রোত এবং ট্রেনের সমস্যাগুলো, এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। দেখো, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়। এখন দেখো এখানে স্রোতের অনুকূলে 2 ঘন্টায় যায় 5 মাইল। ওকে, এগুলো একটু আমাদের ইনফরমেশন মনে রাখতে হবে। 4 ঘন্টায় প্রাথমিক স্থানে ফিরে আসে, তাহলে ভ্রমণের প্রতি ঘন্টায় গড় বেগ কত? এই যে দেখো, আচ্ছা, গড় বেগ বা বেগ নির্ণয়ের জন্য গড় বেগ নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে আমাদের দূরত্ব ভাগ সময়। সূত্রটা হচ্ছে কি? দূরত্ব, যেই দূরত্ব অতিক্রম করবে সেই মোট দূরত্ব এবং সময়। দেখো, বলা হয়েছে যে সে অনুকূলে 2 ঘন্টা সময় লাগিয়ে গেছে। 2 ঘন্টা অনুকূলে গেছে। অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে ওইদিকেই যায়। স্রোত অনুকূলে গেছে 2 ঘন্টায় 5 মাইল দূরত্ব, বুঝছো? 5 মাইল। ওকে, এরপরে 4 ঘন্টায় আবার ওই রাস্তা ফিরে আসছে, তার মানে ওই রাস্তায় ফিরে আসছে, তার মানে আরো 5 মাইল, 10 মাইল তার দূরত্ব হচ্ছে। কতটুকু জায়গা গেছে? 10 মাইল। 5 মাইল যাইতে লাগছে এবং 5 মাইল আসতে সময় লাগছে, ঠিক আছে? এখন 4 ঘন্টায় কিন্তু ফিরে আসছে, 2 ঘন্টায় গেছে, আবার 4 ঘন্টায় ফিরে আসছে। 4 ঘন্টায় ফিরে আসছে, সো 2 ঘন্টা এবং 4 ঘন্টা কত হয়? 6 ঘন্টা, এবং দূরত্ব হইলো কত? 10 মাইল। এখন আমাদের বেগ নির্ণয়ের সূত্রটা যেরকম আছে যে 10/6, এরকম 2 দিয়ে যদি আমি 2 পাশে ভাগ করে দেই, 5 আসে, নিচে আসে 3, 5 আর 3, উপরে 5 নিচে 3। এখন দেখো আমাদের 5 এবং 3 কি কোথাও আছে? 5 এবং 3 নাই, এখানে আছে মিশ্র একটা ভগ্নাংশ, এখানে 5 3 নাই, সো বাদ। এখানে দেখো তো, যোগ করে গুণ করে যোগ করে দাও তো, গুণ যোগ 8 একে 8 আর যোগ হচ্ছে 7, এটা হচ্ছে না আর কি। যোগ গুণ যোগ 3 4 12 আর 3 হচ্ছে 15, নিচে 4, হচ্ছে না। এটাতে দেখো তো, 3 একে 3 আর 2 এ 5, নিচে হচ্ছে 3, উপরে 5 নিচে 3, এই যে এটার সাথে আমাদের এটা মিলে যাচ্ছে, বি নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের নৌকা স্রোতের দ্বিতীয় প্রশ্ন, এটার সমাধান তোমরা করবা। এটার সমাধান করো, ভিডিওটা পজ করে সমাধানটা কমেন্টে লেখো। হ্যাঁ, কমেন্টে লেখো। আজকে কোনো প্রমোশন করব না, আজকে ভিডিওতে কোনো প্রমোশন হবে না, তোমরা জাস্ট এখান থেকে নিতে পারো। আজকের ভিডিও থেকে তোমাদের
কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে? তোমাদের গুরুত্বপূর্ণ সময়গুলো জাস্ট আমার এখানে দিবা এবং তোমরা রিওয়ার্ড হিসেবে আগামীতে 27শে ডিসেম্বর তোমাদের জগন্নাথের সি ইউনিটের প্রশ্ন তোমরা পড়াশোনা তোমরা বা প্রশ্ন সলভ করবা, ঠিক আছে? পরীক্ষার হলে দেখো লেকচার 6 নম্বরের আমাদের 3 নাম্বার যে ধরন সেটা হচ্ছে ট্রেন সম্পর্কিত। ট্রেনে যে সমস্যাগুলো থাকে বা ট্রেনের যে ইয়ে হয় সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি এইভাবে। দেখো 200 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 120 কিলোমিটার বেগে যায়। 120 কিলোমিটার বেগে এক কিলোমিটার একটা সেতু পার হয়। আচ্ছা দেখো এই প্রশ্ন সমাধান করার জন্য তুমি প্রথমে একটা ট্রেন আর্ট করবা, হ্যাঁ, একটা ট্রেন অঙ্কন করবা। করার পরে পরীক্ষার হলে তো অঙ্কন করবা না, আর ব্রিজ একটা বা সেতু সেটা তুমি অঙ্কন করবা। সেতু, একটা সেতু এবং এটা ট্রেন আর এটা হচ্ছে সেতু, ট্রেন এবং সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার। সেতুর দৈর্ঘ্য 1 কিলোমিটার আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। তার মানে হচ্ছে যদি 1000 দিয়ে ভাগ করে দেই 0.2 আসে, 0.2 মিটার, 0.2 মিটার আর এটা হচ্ছে 1 কিলোমিটার। দুইটা যোগ করে দাও কত দূরত্ব আসে। মোট দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার, 1.2 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের দূরত্ব। এখন আমরা জানি কি যে বেগ ইকুয়াল দূরত্ব ভাগ সময়। আমাদের চেয়েছে কি সময় লাগবে, সময়টা আমরা এখানে রিপ্লেস করি, সময়টা আমরা রিপ্লেস করে দেই। সময় ইকুয়াল কি আসবে? সময় ইকুয়াল আসবে হচ্ছে দূরত্ব ভাগ বেগ। আমাদের বেগটা দেওয়া আছে, না? বেগ দেওয়া আছে 120 কিলোমিটার। সময়টা নির্ণয় করতে তাহলে আমাদের দূরত্ব হচ্ছে 1.2 কিলোমিটার, 1.2 কিলোমিটার এবং বেগটা হচ্ছে কত? 120 কিলোমিটার, 120 কিলোমিটার ঘন্টায়, ঠিক আছে? সো এটাতে আমরা এখন ভাগ করলে আমরা যেটা পাবো এখানে আমাদের কিন্তু অপশনগুলো সেকেন্ডে দেওয়া আছে। আমাদের যদি ঘন্টায় দেওয়া থাকতো তাহলে কিন্তু দশমিক যা আছে সেটাই আমরা অ্যান্সার করে দিতাম, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের এটা ভাগ করে দিতে হবে। ভাগ করলে কেমন আসবে? ভাগ করলে এখানে 2 এটাকে আমরা ভাগ করে দিই, জিরোটা আমরা রেখে দিলাম। 12কে ভাগ করে দিলে আমাদের আসে এখানে 1 আসতেছে এবং ঠিক আছে আমাদের এখানে 1 আসবে, ঠিক আছে? 1 আসবে এবং তার সাথে আমাদের এই যে আমাদের যেহেতু এটা ঘন্টায় আছে সো আমাদের এটা সেকেন্ডে রূপান্তর করতে হবে, ঠিক আছে? ঘন্টায় আছে, এখানে সেকেন্ডে রূপান্তর করলে আমাদের আসবে দেখা যাবে যে 36 সেকেন্ড, 36 সেকেন্ডের কাছাকাছি। এই ভাগটা তোমরা একটু সময় নিয়ে করবা, আমি করতে পারলাম না। আমি বুঝতে পেরেছি অ্যান্সার যেটা যে 36, কারণ 1 ঘন্টা ইকুয়াল যদি তুমি 36 হিসাব করো সেকেন্ডে বের করতে চাও তাহলে কিন্তু 36,000 ঘন্টা আসে, 36,000 ঘন্টা। সো যখন এক চলে আসছে তার মানে বুঝতে হবে যে তাহলে 36-এর আশেপাশে কোনো অ্যান্সার হয়ে যাচ্ছে, 36ই হয়ে যায়। যেহেতু আমাদের এখানে 36 আছে সো অ্যান্সার আমি 36 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে ট্রেন সম্পর্কিত আরেকটি প্রশ্ন দেখো, এটা আমাদের 48 নম্বর পেজ, 48 নম্বর পেজে চলে আসছে অলরেডি। অনেকক্ষণ ধরে তোমরা বসে আছো, আমিও বসে আছি, আমার মাথা অলরেডি ব্যথা করতেছে অনেকক্ষণ থেকেই। পেট বেসের ক্লাস শেষ করে তোমাদের ক্লাস ধরেছি, তার মধ্যে মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। আচ্ছা, ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছাড়ে এবং বিকেল 3টায় চট্টগ্রামে পৌঁছে। আচ্ছা, ট্রেনের গড় গতি কত? এই যে গতিবেগ বা গড় বেগ যেটা আছে, বেগ কত? গতিবেগ ইকুয়াল আমরা কি বুঝলাম? দূরত্ব ভাগ সময়। দূরত্ব ভাগ সময়, দূরত্বটা কত? 300 কিলোমিটার। দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার এবং সময়টা দেখো, সময় হচ্ছে 7টা, সকাল 7টা থেকে বিকেল 3টা হিসেব করো।
সকাল 7টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে 5 ঘন্টা যোগ বিকেল 3, মানে 8 ঘন্টা, 8 ঘন্টার সময়। 8 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দেই কত আসবে? 8 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, 300কে ভাগ করি 8 দিয়ে, 4 আষ্টে 32, 4 3 আষ্টে 24, 3 8 24, 3 8 24, এখানে হচ্ছে 6, কত আসে? 7 আষ্টে 56, 7 আষ্টে 56, এখানে আসে 56, 4 দশমিক নিলে এখানে আমি একটা শূন্য পাবো, 5 আষ্টে 40। ওকে, 37.5 আমাদের এই যে অ্যান্সার আছে 37, বি নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, সো এখানে আমাদের অ্যান্সার আসলো কত? 37.5। ওকে, এরপরে দেখো এই যে সর্বশেষ মনে হয় আমার যতটুকু জানা আছে সর্বশেষ হতে পারে এটা আবার। ওকে, দেখো আমাদের এই যে এই ম্যাথটা সমাধান করতে আমাদের দেখতে হবে শতকরা। আমাদের লেকচার 7 নাম্বার লেকচারের প্রথম ধরন সাধারণ শতকরা নির্ণয়, 7 নাম্বার অধ্যায়ের বা 7 নাম্বার লেকচারের প্রথম ধরন সাধারণ শতকরা নির্ণয় থেকে জগন্নাথে প্রশ্ন এসেছে। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সমাধান করো তাহলেই বুঝতে পারবে যে আসলে কেমন ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে দেখো যে শতকরা এবং লাভ ক্ষতি এই দুইটা থেকেই কিন্তু প্রশ্ন আসে একসাথে। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমটা একটু আলোচনা করি। সর্বপ্রথম দেখো একটি সংখ্যার 2/5 1/3 1/4 মান 20, ওই সংখ্যার 30% এর মান কত? মহৎ ঝামেলা। দেখো আমরা এই যে এই জিনিসগুলো একটু ধরি, একটু আলাদা আলাদা করে ধরি, তাইলে আমরা বুঝতে পারবো। দেখো একটি সংখ্যাটা ধরলাম এক্স, এক্স এর সংখ্যাটা ধরলাম এক্স এর 2/5, 5/2 এর 1/3 এর 1/4 ইকুয়াল হচ্ছে 20। আচ্ছা, এটাকে আমরা বের করি। দেখো এক্স এর আমি ইংলিশে লিখে দেই, গুণন 3, গুণন উপরে 1, নিচে হচ্ছে 4 উপরে 1 ইকুয়াল 20। বা নিচে যদি আমি এটা গুণ করে দেই তাহলে নিচে আসবে কত? 4 3 4 12, 5 12 60, আর উপরে আসতেছে কত? 2x ইকুয়াল 20। বা 2x ইকুয়াল কত আসবে? 6 দুগুণে 12, 12 দুইটা শূন্য, তারপরে x এর মান হচ্ছে কত? 600। x এর মান হচ্ছে 600। এই সংখ্যার এই 600 সংখ্যাটা যে আসলো এটার 30%, 600 এর 30%, মানে উপরে 30 নিচে হচ্ছে 100, কত আসবে? 3 6 18, 180। ঠিক আছে, এই যে বি নাম্বারটা হবে অ্যান্সার 180। এই যে সাধারণ শতকরার ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে। তোমরা ভিডিওটা পজ করে প্রশ্নগুলোর উত্তর করতে পারো। আমি একটু দ্রুত যাচ্ছি, তো অনেকক্ষণ থেকেই তোমাদের সামনে বসে আছি, দেখি কয় মিনিট হলো। এখানে আমাদের সব মিলে 2 ঘন্টার মতো অলরেডি হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এরপরে আমাদের পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে শতকরার সাধারণ আরেকটা প্রশ্ন, এটা তোমরা এখানে দেখো বলা হচ্ছে 15 এর 15%। দেখো 15% ইকুয়াল কি? আমরা যদি বলি x% যদি হয় নিচে আসবে হচ্ছে 100, উপরে হচ্ছে x। যদি বলি 5% তাহলে কি আসবে? নিচে 100 উপরে 5। যদি বলি 10% তাহলে কি
কি আসবে, নিচে হচ্ছে 100 উপরে 10। সো সেম ভাবে এখানে 15% মানে হচ্ছে উপরে 15 নিচে হচ্ছে 100, তাই না? এখন ওই যে ওইরকম ভাবে ধরি আমরা যে 15 এর 15% মানে হচ্ছে উপরে 15 নিচে 100, আবার 15 গুণন, তাহলে এখানে এই যে এর মানে হচ্ছে গুণন আমরা জানি, নিচে 100 উপরে হচ্ছে 15, 15 15 কত হয়, 15 এর 15 হচ্ছে 200, 225ই তো মনে হয়, 225 যদি গুণ করে দেখো আর কি, 225 আমার মনে ছিল, মুখস্থ ছিল সেই জন্য বলে দিলাম। নিচে হচ্ছে 100, এটা দিয়ে ভাগ করলে এখানে একটা দশমিক আসে, 1 ঘর 2 ঘর, এখানে দশমিক আসবে। সো অ্যান্সার হবে 2.25, এই সি নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে আসবো আমরা আরেকটা ধরনের, এই যে শতকরার প্রয়োগ। শতকরার প্রয়োগ করতে গেলে আমাদের এই ধরনের প্রশ্নের অ্যান্সার আমরা পাই, আর শতকরার প্রয়োগ করে তোমার সমাধান করতে হবে। দেখো এখানে একটা প্রশ্ন আছে যে বলা হচ্ছে যে একটি ক্লাসে 640 জন শিক্ষার্থী আছে, 640 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে 40% হচ্ছে ছাত্র, 40% ছাত্র, তাহলে 40% যদি ছাত্র হয়, ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা কত? 40% ছাত্র যদি হয়, ছাত্রীর সংখ্যা কত? এখন দেখো এখানে একটা কথা, সেটা হচ্ছে যে তোমার এই যে 40% যদি ছাত্র হয়, তাহলে 100 জনের মধ্যে 40 জনই হচ্ছে ছাত্র, তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে? 100 বিয়োগ 40 কত হবে? 60, অর্থাৎ 60% হচ্ছে শিক্ষার্থী ছাত্র। তাহলে আমরা ধরি যে ছাত্রের সংখ্যা হচ্ছে, ছাত্র ইকুয়াল হচ্ছে 60x, ছাত্রীর সংখ্যা হচ্ছে, আচ্ছা ছাত্র হচ্ছে 40%, সরি এটা হচ্ছে ছাত্রী, আর ছাত্র হচ্ছে 40%, ঠিক আছে ওকে। এখন এই সব ছাত্র ছাত্রী মিলেই তো যোগফলই তো হচ্ছে আমার 640, তাই না? 640 তো এটার যোগফল, তাহলে আমরা দেখো 60x প্লাস 60x প্লাস 40x ইকুয়াল হচ্ছে 640, বা আমরা এখানে 100x ইকুয়াল 640, বা এক্স এর মান কত হবে দেখো তো, এক্স এর মান 6.4 আসবে না? এক্স এর মান 6.4। এখন বলা হচ্ছে যে আমাদের ছাত্রীর সংখ্যা নির্ণয় করতে, ছাত্রীর সংখ্যা আমরা কত পেয়েছি? 60x ইকুয়াল কত হবে? 60 গুণন 6.4, এটা গুণ করে দাও, এটা গুণ করে দিলে যত আসবে তত হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের আসছে হচ্ছে 64 গুণন 6 কত? 4 6 24, এর 4 হাতে থাকে 2, 6 ছক্কা 36, আর 2 হচ্ছে 38। সো আমাদের 384 হবে অ্যান্সার, 384 যে বি নাম্বারে অপশনে আছে, ঠিক আছে। সো এটাই হবে আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো আমাদের শতকরার প্রয়োগের যে দ্বিতীয় আরেকটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা এটা একটু ডিফিকাল্ট আছে, এটা একটু হার্ড আছে, তুমি খুব সহজে প্রথমে দেখলেই এটার সমাধান করতে পারবে না আমার যেটা মনে হয়, কারণ আমি দেখাতেও অনেক সময় প্রথম যখন এগুলো দেখেছি হঠাৎ করেই, তখন কেমন জানি লেগেছে যে এইসব প্রশ্ন আসলে কিভাবে সমস্যার সমাধান করে। আসলে বুঝতে হবে যে বাস্তব জ্ঞান তুমি এখানে যুক্ত করবা, বাস্তব জ্ঞান। আমি একটু আগে ঐকিক নিয়মের মধ্যে বলেছি যে বাস্তব জ্ঞান তোমার যদি থাকে, এই জন্যই টিচাররা আইকিউ নির্ণয়ের জন্য তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, ঠিক আছে। আচ্ছা দেখো যে এখানে বলা হয়েছে যে রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়ে দেখে তার কাছে আরো 350 টাকা আছে। এখন কেয়াকে কত টাকা দিয়েছে? কেয়াকে কত টাকা দিয়েছে? এখন দেখো যে বলা হয়েছে যে সাপোজ আমি ধরি যে তার কাছে টাকা ছিল হচ্ছে এক্স টাকা, এক্স টাকার মধ্য থেকে সে 30% দিয়েছে, এক্স টাকার 30%। সো আমি এখানে লিখতে হবে এইভাবে, এক্স টাকা থেকে বিয়োগ করে সে দিয়েছে এক্স এর 30%, এক্স এর
30%, 30% মানে হচ্ছে এই যে 100 নিচে এটা দিয়ে তারপরেও তার কত আছে, বাকি 350 টাকা এখনো আছে। আমরা একটা সমীকরণ গঠন করে নিলাম। ওকে, এখন এক্স মাইনাস 30x নিচে 100 ইকুয়াল 350, বা নিচে হচ্ছে 100 উপরে 100x মাইনাস 30x, ওকে, ইকুয়াল 350, বা এখানে তুমি দেখো যে এখানে আসবে 70x, না 70x, এবং এটা এখানে গুণ করে দিলে কত আসে, 35,000, ওকে, বা x এর মান কত আসবে, x এর মান আসবে হচ্ছে 35,000 ভাগ 70। আচ্ছা, আমার লেখা বাঁকা হয়ে গেল কেন, দেখো এখানে আমি নিজেই বাঁকা হয়ে গেছি, তোমাদের সামনে বসে থাকতে থাকতে আমি নিজেই বাঁকা হয়ে গেছি। দেখো এখানে কত আসবে, 35,000, না সরি, আমি এখানে শত লিখে দিয়েছি, 5, সরি, এখানে আসবে হচ্ছে এক্স এর মান আসবে 500, এক্স এর মান আসবে 500, ঠিক আছে, 500 টাকা। অর্থাৎ রফিকের কাছে মোট টাকা ছিল হচ্ছে 500 টাকা, তার মধ্যে থেকে 30% দেওয়ার পরে আর তার কাছে টাকা আছে 350 টাকা। এখন কেয়াকে সে কত টাকা দিয়েছে, কেয়াকে সে কত টাকা দিয়েছে আমরা দুইভাবে বের করতে পারি। 500 এর 30% দিয়েছে, 500 গুণন 30%, 500 গুণন 30% দিয়েছে, সো এইখানে 100, বা 5, 3 5 15, 150 টাকা দিয়েছে। অথবা 500 থেকে তাকে দিয়েছে কত, 500 থেকে তাকে তার কাছে আছে হচ্ছে 350, সো 150 টাকা দিয়েছে তাকে, ঠিক আছে। সো দুইভাবে তুমি অ্যান্সারটা করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার ধরনে আমরা চলে এসেছি। 3 নাম্বার ধরনে কি বলা হয়েছে, যে একজন ব্যক্তি 5% লোকসানে একটি পণ্য বিক্রয় করে, ওই পণ্যটি 80 টাকা বেশিতে বিক্রি করলে তার 5% লাভ হয়। এখন সেই পণ্যের মূল্য কত, আমাদের মূল্যটা বের করতে হবে, ঠিক আছে, মূল্যটা আমাদের বের করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে আমরা সাপোজ ধরি যে ওই পণ্যের ক্রয় মূল্য হচ্ছে, ওই পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা, ঠিক আছে। যদি 100 টাকা হয় ওই পণ্যের ক্রয় মূল্য, 5% ক্ষতিতে হচ্ছে তার ক্রয় মূল্য, তার বিক্রয় মূল্য হবে 95 টাকা, 5% লাভে বিক্রয় মূল্য হবে, লাভে হবে 105 টাকা, তাই না? এখন এই দুটার মধ্যে পার্থক্য বের করবা। যদি এরকম প্রশ্ন আসে, যদি 80 টাকা বেশিতে বিক্রি করলে তার এত হয়, তো মূল্য যখন বের করতে বলে তখন তুমি পার্থক্য বের করবা। পার্থক্য বের করলে আসবে কত, 10। এখন তুমি ঐকিক নিয়মের মধ্যে ফেলে দিবা, যে কিভাবে, যে 10 টাকা লাভ করতে 10 টাকা বেশিতে বিক্রয় করলে, 10 টাকা বেশিতে বিক্রয় করলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা, তাই না? 100 টাকা ধরেই তো আমরা ইয়ে করলাম, যে 10 টাকা যদি বেশিতে বিক্রয় করে ক্রয় মূল্য হবে 100 টাকা, ওকে। এখন অতএব 1 টাকা যদি বেশিতে বিক্রি করতে চায় তার ক্রয় মূল্য হবে হচ্ছে 100 ভাগ 10, কত হবে, 10, ওকে। অতএব যদি সে 80 টাকা বেশিতে বিক্রি করতে চায়, তাহলে সে 10 গুণন 80, ওকে, 800 টাকা হবে তার ওই পণ্যের ক্রয় মূল্য, 800 টাকা হবে। বুঝতে পারছো? সো এটাই সর্বশেষ ছিল আমার যতটুকু মনে হয়। আচ্ছা, দেখি আরো আছে কিনা বললেন। আচ্ছা, এই যে এটা তোমরা একটু সমাধান করবা তো, এগুলো আসবে। এটা হোমওয়ার্ক, HW দিলাম, হোমওয়ার্ক, তোমরা কমেন্টে আমাকে অ্যান্সার জানাবা, ঠিক আছে? কিভাবে জানাবা, লেকচার 7-এর মূল্যের হ্রাস বৃদ্ধির যে এখানে পেজ নাম্বারটা সহ তোমরা দিয়ে দিবা, যে 54 নাম্বার প্রশ্ন এটা, ঠিক আছে? এইভাবে তোমরা সমাধান করে দিয়ে দিবা। এই যে 55 নাম্বার প্রশ্ন, আমি আর বসে থাকতে পারতেছি না, তোমরা এটা সমাধান করবা, HW দিলাম, এই 55 নাম্বার প্রশ্ন এটা লিখে তোমরা অ্যান্সার লিখবা কমেন্টে। 56 নাম্বার প্রশ্ন এটাও তোমরা লিখবা, ঠিক আছে? হোমওয়ার্ক HW দিলাম।
ওকে, এরপরে হচ্ছে 57 নম্বর প্রশ্ন, এটাও দিলাম হোমওয়ার্ক। হোমওয়ার্ক বলতে তোমরা এখানে এটা করবা, ঠিক আছে, এটা সমাধান করবা। এরপরে হচ্ছে 58 নম্বর প্রশ্ন, এটাই মনে হয় শেষ হোমওয়ার্ক। এরপরে হচ্ছে আর নাই। ওকে, তো আশা করব তোমরা বুঝতে পেরেছো, আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের তোমাদের ওকে, আমাদের আচ্ছা আমাদের ল্যাপটপ হইতে ক্লোজ দিস প্রোগ্রাম। আচ্ছা, আমাদেরও ক্লাস শেষ হয়ে গেছে, আমাদের ল্যাপটপেরও আমাদের কাজ প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছে। সো তোমরা তোমাদের যেই হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো তোমরা সমাধান করবে, এটাই প্রত্যাশা করব। তোমাদের কাছে প্রত্যাশা আমার এতটুকুই যে হোমওয়ার্কগুলো দিলাম আমি তোমাদের, সেই হোমওয়ার্কগুলো তোমরা সমাধান করবা ইনশাল্লাহ, ঠিক আছে। তোমাদের যেই হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো সমাধান করবা, সমাধান করে আমাকে কমেন্টে জানাবা। আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমার মাজা ব্যথা করতেছে, যার কারণে আমি শেষের গুলো সমাধান করে দিতে পারলাম না। এখন পর্যন্ত যারা দেখছো ইনশাল্লাহ তোমাদের যে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ উপকারে আসবে, এটাই প্রত্যাশা করব। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। জগন্নাথে যখন আসবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। যদি আমি না থাকি, তবে 27 তারিখে আমি যাব না, 28 তারিখে অর্থাৎ আগামী আজ এখন বাজে রাতের 12টা, এখন তোমাদের ক্লাস নিচ্ছি, একটু পরে এডিট করে তোমাদের আপলোড দিতে হবে, ঠিক আছে। কারণ পরশুদিন 27 তারিখে বা কালকে, এখন থেকে আজকে 26 তারিখ, কালকে 27 তারিখ তোমাদের পরীক্ষা। আজকে সারাদিন তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে একটু দেখবে এবং যেভাবে পারো এই প্রশ্নগুলো সমাধান করবে। এডিশনালি তোমাদের জ্যামিতির কিন্তু আমি কোনো জ্যামিতি নিয়ে কোনো কথা এখন পর্যন্ত বলিনি, পরিমাপ অধ্যায় নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলিনি। আমাদের সময় হচ্ছে না আর কি, সময়টা হচ্ছে না, যার কারণে কিন্তু এটা করতে পারিনি আমি, এই জন্য দুঃখিত। জ্যামিতি এবং পরিমাপটা তোমরা একটু ভালোভাবে পড়বে। জ্যামিতি, পরিমাপ আর সংখ্যার ধারণা, আর সংখ্যার ধারণা বা বাস্তব সংখ্যা, এই 3টা অধ্যায় তোমরা পড়বে। আমি এই 3টা অধ্যায় তোমাদের পড়াতে পারি নাই, সেজন্য আমি মাপ চাচ্ছি। হ্যাঁ, সেজন্য মাপ চাচ্ছি। আজকের এই ইপিক বা মহাকাব্য বা মহা ক্লাস বা আমাদের দৌড়াথন ক্লাস, আমাদের দৌড়াথন ক্লাসের সমাপ্তি এখানেই আমি করে দিচ্ছি। দৌড়াথন ক্লাসের সমাপ্তি, টাটা, আল্লাহ হাফেজ। তোমাদের পরবর্তীতে পরীক্ষা নিয়ে যত আপডেট সবগুলো জানানো হবে। ফারুক একাডেমির সাথেই থাকবে, ঠিক আছে, ফারুক একাডেমির সাথেই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো পরবর্তীতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর আমাদের বি এবং ডি ইউনিটে যে এক্সাম বেস চলছে, সেই এক্সাম বেসে তোমরা ভর্তি হয়ে যেতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় আর কি। এক্সাম বেসের ফি মাত্র 200 টাকা। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক রয়েছে, সেখানে যুক্ত হয়ে সেখানে মেসেজ করতে পারো, অথবা আমাদের বিভিন্ন ভিডিওতে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া হয়, সেটাতেও তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো পরবর্তীতে দেখা হচ্ছে, সি ইউ অ্যাগেন লেটার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।